আজকে ক্লাসটা করলে এই ইংরেজি বইটা তোমাদের যেটা সুযোগ আছে কিভাবে, অবশ্যই ক্লাসের মধ্যে বন্ধুদেরকে মেনশন দিতে হবে, ক্লাসটা শেয়ার দিতে হবে। তাহলে আজকে শুরু করে দিতে চাই। আজকে হিসাব বিজ্ঞান বেসিক বিল্ড আপ ক্লাস 3। আমি এর আগে 2টা ক্লাস নিয়েছি, যারা ওই 2টা ক্লাস দেখেছো। প্রথম ক্লাসটা ছিল যত সম্ভব হিসাব টিসাব মিলিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, সেকেন্ড ক্লাসে নিয়েছিলাম নীতিমালার উপরে, আজকে থার্ড ক্লাস, আজকে হচ্ছে অংশীদারি ব্যবসার উপরে। তো এই ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদেরকে অংশীদারি কারবারটা সহজ করে দিতে। অংশীদারি কারবার থেকে ম্যাথ আসে, তোমরা জানো কিনা আমি জানি না, ম্যাথ আসে, তবে অনেক শিক্ষার্থী আছে ম্যাথগুলো ঠিকভাবে সলভ করতে পারো না। তা আমি তোমাদেরকে বলবো যে ম্যাথের দুর্বলতা কিভাবে কাটায় উঠবা সেটা আজকে ক্লাসে তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু সলভ করি। প্রথম প্রশ্নটা তোমরা একটু পড়বা, সবাই মনোযোগ সহকারে প্রথম প্রশ্নটা একটু পড়বা। কি লেখা আছে প্রশ্নতে, কি লেখা আছে সবাই একটু মনোযোগ সহকারে পড়ো। তোমাদের প্রথম কাজটা হচ্ছে প্রশ্ন বুঝা। যারা প্রশ্নতে খুব মনোযোগ সহকারে পড়তে পারবা, বুঝতে পারবা, তারাই কিন্তু দিন শেষে ভালো করবা। প্রশ্নতে কি লেখা আছে দেখো তো ভাই, প্রশ্নতে সুন্দরভাবে লেখা আছে যে, কি লেখা আছে যে কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদার ওয়াই এর জন্য নির্ধারিত 5% কমিশন বাবদ সে 1000 টাকা পেল। সে এক্স এবং জেড এর কাছে সম অংশীদার, এক্স এবং জেড এর সাথে সম অংশীদার। তার এখানে বলছে কি লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে, লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। কোশ্চেনটা তোমরা একটু দেখে বলো তো, এই কোশ্চেনটা কি তোমরা সলভ করতে পারবা? আমি আজকের ক্লাসে শুধু এই বইটা দিচ্ছি না, এই বইয়ের সাথে সাথে একটা টি শার্ট উপহার দিব। জাস্ট একটা ম্যাথ করতে পারলে ওই ম্যাথটা সামনে আসবে। আজকের ক্লাসে কিন্তু স্পেশাল 2টা অফার। প্রথম অফারটা হচ্ছে বইটা যারা সব থেকে বেশি শেয়ার এবং মেনশন করবে তাদের জন্য থাকবে, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে হোক যেভাবে হোক আমরা একটা বই দিব, সাথে এই টি শার্টটা দিব। একটা স্পেসিফিক ভাবে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করতে পারলে তাকে আমি এই টি শার্টটা উপহার দিব। যে আগে করতে পারবে তার জন্য টি শার্টটা থাকবে, ঠিক আছে? তো আমি একটু শুরুতে মানে এই ম্যাথের জন্য না, সামনে একটা ম্যাথ আসবে তখন আমি অ্যানাউন্সমেন্ট দিব যে এই ম্যাথটা যারা করতে পারবা, সব থেকে কম সময়ের মধ্যে অ্যান্সার দিতে পারবা, তার জন্য এই টি শার্টটা থাকবে। আজকে ক্লাসে ডবল বোনাস উপহার, ঠিক আছে? আচ্ছা তাহলে বলো, এখানে বলা হয়েছে যে লাভের অংশ বাবদ ওয়াই এর কত টাকা পাবে, লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে বলতে পারবা? দেখি সবাই একটু ট্রাই করো তো, দেখি এই প্রশ্নটা তোমরা করতে পারো কিনা। অংশীদারি কারবারের অঙ্কগুলা কিন্তু একটু ট্রিকি, যারা করতে পারবা তারাই কিন্তু আসলে দিন শেষে ভালো করতে পারবো। আমি দেখতে চাই এই অঙ্কটা আমরা 2টা লাইনে করব, 2টা লাইনে একদম শর্ট ফিগারে করব। দেখি তোমরা পারো কিনা, আগে একটু বলো। দেখি ট্রাই করো তো, একটু পারো কিনা। কি বলছে যে ওয়াই কত টাকা পাবে, লাভের অংশটা বাবদ ওয়াই কত টাকা পাবে। ট্রাই করো সবাই, একটু ট্রাই করো। পারলে তো হয়ে গেলই, পারলে তো হয়ে গেলই। চেষ্টা করতে হবে, চেষ্টা থামানো যাবে না, ঠিক আছে? চেষ্টা থামানো যাবে না। যারা যারা ক্লাসে আছো চেষ্টা কিন্তু থামানো যাবে না, একদমই থামানো যাবে না। ক্লাসে চেষ্টা চালিয়ে দিতে হবে, একদম শেষ দিন পর্যন্ত আমাদেরকে চেষ্টা চালিয়ে দিতে হবে। ওকে, এখন পর্যন্ত আমরা সঠিক উত্তর পাচ্ছি না। অনেকে বন্ধুদেরকে মেনশন দিচ্ছ, সঠিক উত্তর কিন্তু এখনো পাচ্ছি না। সঠিক উত্তর কিন্তু দিতে হবে, দেখি পারো কিনা। প্রথম প্রশ্নটার উত্তর তোমাদের কাছ থেকে নিব, প্রথম প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে নিব, দেখি পারো কিনা। দেখি ট্রাই করো সবাই, একটু চেষ্টা করো। চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলে কেমনে হবে? ওকে, 7000 লিখেছে একজন, দেখি কাকন মিয়া লিখেছে 7000। সবাই মেনশন দিচ্ছ, এখন আপাতত মেনশন না দিয়ে একটু অঙ্কতে মনোযোগ দাও। আমরা দরকার হলে মেনশন দেওয়ার জন্য আবার আলাদা করে একটু সময় নিব, ঠিক আছে? অঙ্কতে একটু মনোযোগ দাও। বলো এই যে অঙ্কটা আছে এটা আসলে কিভাবে করবা, এটা অ্যান্সারটা কত, দেখি পারো কিনা। আচ্ছা এখন পর্যন্ত সঠিক উত্তর আসে নাই, আমি একটু করে দিই, তাই না? আমি একটু করে দিই। দেখো এখানে প্রথমত বলা আছে কি যে ওয়াই এর ইয়ে যাচ্ছে, এবং ওয়াই এর জন্য দেখো ওয়াই নির্ধারিত 5% কমিশন বাবদ 1000 টাকা পেল। ওয়াই 1000 টাকা পাইছে, কিন্তু আমাদের এখানে লেখা আছে স্পেসিফিক ভাবে কমিশন পরবর্তী নিট লাভের উপর। কি লেখা আছে? কমিশন পরবর্তী নিট লাভের উপর। এখন একটু যদি খেয়াল করো, যখন লেখা থাকে যে কমিশন পরবর্তী নিট লাভের উপর 5% কমিশন পাইছে এবং কমিশনের টাকাটা এত, তাহলে আমরা শুরুতে লিখবো যে আমাদের টাকার অঙ্ক কত, টাকার অঙ্ক হচ্ছে 1000 টাকা। এর সাথে তুমি একটু খেয়াল করো তো কমিশন কত, কমিশন হচ্ছে 5%, তার মানে কমিশন হচ্ছে 5%। আর আমরা যখন অঙ্ক করতে যাই আমরা জানি যেটার উপর ধরতে বলা হয় যে কমিশন পরবর্তী নিট লাভ, তার মানে কমিশন পরবর্তী নিট লাভ হচ্ছে 100। যেটার উপর ধরতে বলবে সেটা 100, এটা মাথা মধ্যে গেঁথে রাখবা। যখনই উল্লেখ করা থাকবে যে এত এই উপর কমিশন পরবর্তীর উপর বা পূর্ববর্তীর উপর যে শব্দটা লেখা থাকবে সেটাকে সবসময় 100 ধরে হিসাব করবা। যেহেতু কমিশন পরবর্তী নিট লাভের উপর বলা আছে, তার মানে কমিশন পরবর্তী নিট লাভ হচ্ছে 100। এখন একটু ক্যালকুলেশন করি। এখন ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? এই যে এখানে 5 20 100, ওকে, সাথে হচ্ছে কি 20 সাথে আমরা যদি 1000 গুণ করি, যেহেতু 1000 টাকা হচ্ছে কি কমিশন, এই যে 1000 টাকা হচ্ছে কমিশন এবং এই টাকাটা হচ্ছে কমিশন পরবর্তী টাকা, তাহলে কমিশন পরবর্তী টাকা হচ্ছে টোটাল কত?
20,000 টাকা, এটা হচ্ছে নিট লাভ। কমিশন পরবর্তী নিট লাভ হচ্ছে 20,000। কিন্তু দেখো তো অপশনের মধ্যে 20,000 আছে নাই, কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের বলছে শুধু একজন, এখানে কিন্তু অংশীদার কয়জন? দেখো অংশীদার একজন হচ্ছে এক্স লেখা আছে, অংশীদার একজন হচ্ছে এক্স, অংশীদার একজন হচ্ছে কি ওয়াই, অংশীদার একজন হচ্ছে জেড। তার মানে কয়জন অংশীদার? 3জন অংশীদার। এখন তুমি যদি এই 20,000 টাকা যেটা হচ্ছে নিট লাভ, কমিশন পরবর্তী নিট লাভ, এটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে কি সমানভাবে 3জন অংশীদারদের তুমি টাকা পাবা। কারণ কি? যে সম অংশীদার লেখা আছে, 3 দিয়ে ভাগ করতেছি কেন? কারণ সম অংশীদার, তার মানে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা 3জন সমানভাবে পাবে। যদি লস হতো 3জন সমানভাবে বিয়ার করবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে ভাগ করব, ভাগ হবে কত? 3। এখন 20,000-কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে ফিগারটা আসবে কত? 6,667। কত আসবে? 6,667। এটাই হচ্ছে আমাদের ফিগার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সবাই বুঝতে পারছো কিনা একটু বলো তো? যারা যারা ক্লাসে আছো বলো তো একটু বুঝতে পারছো কিনা? যারা যারা ক্লাসে আছো, একের অ্যান্সার তোমরা অনেকেই দিয়েছো। দেখো, হ্যাঁ ভাইয়া সিমু ভালো আছি, তুমি কেমন আছো বলো? ওকে, 6,667। সিনথিয়া আফরিন, সিনথিয়া আক্তার আফরিন বলেছে। তুমি একটু বলো তো ভাইয়া, তুমি কোন কলেজে সিনথিয়া? এই দেখ, এই যে কাম সারছে ওরা, একটু আগে 6,600 বলছে, এরপর আবার 7,600। ভাবলাম যে ওরা একটু বলবো যে তুই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই অনেক ভালো স্টুডেন্ট, তোর একটু প্রশংসা করবো। তুই নগদে পড়ে দিলিস, তুই একবার দিলি যে 6,667, এরপরে চলে গেছিস যে 7,667-তে। ঠিক আছে? এই যে সুনাম করতে চাই বলা হয় না, সুনাম করার স্কোপটাই বাদ দিয়ে দেয়, সুনাম করতেই পারি না। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে চলে যাব। এই তার আগে বলো যে তোমরা এই অঙ্কটা বুঝছো কিনা, যারা যারা ক্লাসে আছো তার আগে বলো এই অঙ্কটা বুঝছো কিনা। যারা যারা ক্লাসে আছো বলো এই অঙ্কটা বুঝতে পারছো? অঙ্ক বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। অঙ্ক যদি বুঝতে না পারো, তাহলে ভর্তি পরীক্ষাতে তুমি নির্ঘাত কয়টা মার্কস কম পাবা। এই কম নাম্বার পাওয়ার জন্য তুমি ভর্তি পরীক্ষাতে খারাপ ফলাফল করবা। কারণ হিসাব বিজ্ঞানে, ম্যানেজমেন্টে, ফিনান্স অথবা মার্কেটিং এ তোমার ধরেই রাখতে হবে যে তুমি সম্পূর্ণ মার্কস পাবে, একটা নাম্বারও তোমার এদিক সেদিক হবে না। তোমার এদিক সেদিক হওয়ার জায়গা হচ্ছে বাংলা বা ইংরেজি, সেখানে এদিক সেদিক সব শিক্ষার্থীর হয়, কিন্তু এই জায়গাতে যারা সম্পূর্ণ মার্কস ক্যারি করে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে চান্স পায়, তারাই ভালো করে। ওকে, জি স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ফাইন, সবাই কিন্তু বলবা হ্যাঁ, যদি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বলবা যে ভাইয়া বুঝতে পারিনি, তখন কিন্তু আমি দরকার হলে আরেকবার আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে বেশিবার আসা প্রশ্নটা হচ্ছে এরকম, যেখানে বলা আছে, তুমি দেখো 2জন অংশীদার মুনাফা আবন্টন অনুপাত, 2জন অংশীদারের মুনাফা আবন্টন অনুপাত 5:2, তৃতীয় জনকে 1/3 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায়ী নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত? এটা হচ্ছে সব থেকে বেশিবার আসা প্রশ্ন। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো আসলে সব থেকে বেশিবার আসে। লাস্ট ইয়ারও যত সম্ভব আমার মনে পড়ে যে নতুন অনুপাত থেকে প্রশ্ন আসছে, মানে গত বছর তোমাদের সিনিয়র ব্যাচ, মানে এই যে এবছর পরীক্ষা দিয়েছে 2024-25 সেশনে, তারা কিন্তু এই টাইপের একটা ম্যাথ পাইছে, অংশীদারি কারবার থেকে কিন্তু কোশ্চেন আসছে সেম ভাবে। তো এই অঙ্কটা একটু যদি আমি তোমাদেরকে বুঝাই দিই, তোমরা অনেকে পারবা না, তাই আমি বুঝাই দেওয়ার ট্রাই করতেছি। যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো তারা দেখবে যে এই অঙ্কটা অনেক বড় করে সলভ করানো হয়, কোশ্চেন ব্যাংকের মধ্যে অনেক বড় করে এক্সপ্লেনেশন, কিন্তু এই অঙ্কটা করা যায় মুখে মুখে, চোখের দিকে তাকাই করা যায়। প্রথমত একটু তাকাও যে এখানে কি লেখা আছে, যে নতুন একজন অংশীদার আনা হয়েছে। এখানে কি 1, 3, 3-এর উপর হচ্ছে 1 আছে, তাহলে এই 3 এবং 1-এর মধ্যে পার্থক্য কত বলতো? 3 এবং 1, অর্থাৎ 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে কত? 2। এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটার সাথে হচ্ছে আমাদের মূলত কাজ, এই পার্থক্যটার সাথে মূলত আমাদের কাজ। কিভাবে কাজ দেখো তো, এই যে 2টা বের হয়েছে না, এই 2 দিয়ে প্রথমত হচ্ছে আমরা 5-কে গুণ করব। যে প্রথম, সেই প্রথমটাকে যেই হোক, হয়তো ক বা এক্স যেটাই ধরি না কেন, প্রথমত হচ্ছে এটাকে দিয়ে এই 2-কে 5 দিয়ে গুণ হবে, তাহলে কি 5 দুগুণে কত আসে? 10। এরপর একটা ইস্টু দিব, ঠিক আছে। এরপরে আবার গুণ করব কোথায়? এই 2 দিয়ে 2-কে, সেকেন্ড টার্মসকে গুণ করবো, তাহলে 2 দুগুণে কত আসে? 4। এরপরে কি আমার এখানে অনুপাত 3টা আছে না, আরেকটা অনুপাত আমি কিভাবে বের করবো? আরেকটা অনুপাত হচ্ছে 5 এবং 2-এর যোগফল কত? 5 এবং 2-এর যোগফল হচ্ছে 7, তাই না? 5 এবং 2-কে যদি যোগ করি তাহলে হচ্ছে 7। এই যে 7টা আছে, এই 7কে হচ্ছে আমরা এখানে যে ইস্টুটা আছে এটার উপরের যে ভ্যালুটা 1, এই 1 দিয়ে গুণ করবো, তাহলে এই দুইটার যোগফলকে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে যে তৃতীয় নতুন অনুপাতটা আছে সেটা বের হয়ে যাবে, তাহলে 7 একে 7। তাহলে দেখো তো এখানে 10, 4, 7 কোথায় আছে? 10, 4, 7 হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। যদি এমন হইতো, আমি তোমাদের বুঝানোর সুবিধার্থে আরেকটা অপশন আমি বলে দিই, অনেক সময় দেখা যায় যদি এমন হইতো, ধরে নিলাম যে এখানে 7 নাই, এখানে আছে কত?
এখানে 7 নিয়ে এসে আসলো হচ্ছে 6, এবং এখানে অপশনটাও এখানে আছে কি, এখানে অপশনটা আছে 6। কিন্তু যদি এটা হয় যে ডিভিজিবল, অর্থাৎ এখানে আমি যদি 2 দিয়ে ভাগ করতে চাই তাহলে কি 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তার মানে যদি আরেকটা অপশন এমন থাকতো যে ধরলাম এই অপশনটা লেখা আছে 5:2:3, যদি এমন লেখা থাকতো না, তাইলে তোমরা কিন্তু এটাকে সঠিক উত্তর হিসেবে নিতে হইতো। আমি তোমাদের বোঝার সুবিধাতে বলছি, কনফিউজ হবে না। অর্থাৎ যখন ডিভিজিবল হবে তখন অবশ্যই একদম সর্বনিম্ন যে ভ্যালুটা আসে সেটাকে তোমরা সঠিক উত্তর হিসেবে নিবা, তখন কিন্তু এইটাকে সঠিক উত্তর হিসেবে নেওয়া যাবে না। বুঝতে পারছি? যখন এই প্যাটার্ন থাকবে যে 10, 4, 6 এটাকে আমরা ভাগ করতে পারতেছি, তখন কি হয় 5, 2, 3। তার মানে এটা সঠিক উত্তর হওয়া সত্ত্বেও যেহেতু এটা আরো কম ডিভিজিবল, এটা ডিভিজিবল হওয়ার কারণে কিন্তু এটা অ্যান্সার হিসেবে আমরা নিব না, তখন হচ্ছে আমরা পরেরটাকে অ্যান্সার হিসেবে নিব। কিন্তু এই অঙ্কের প্রেক্ষাপটে আমাদের কিন্তু এটা দরকার হচ্ছে না। যেহেতু দরকার হচ্ছে না সেহেতু আমি আপাতত লিখতেছি না, আমি তোমাদের বোঝানোর সুবিধাতে বলে রাখলাম, কারণ অ্যাডমিশন টাইমে কিন্তু এগুলা নিয়ে স্টুডেন্টরা প্যারা খায়। ঠিক আছে, তাহলে আমাকে তোমরা আগে এটা বলবা যে তোমরা আসলে যে অঙ্কটা করলাম এই অঙ্কটা বুঝছো কিনা। এই অঙ্কটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই প্যাটার্নে কিন্তু তোমাদের অঙ্ক আসবে ভর্তি পরীক্ষাতে, এই প্যাটার্নে কিন্তু অঙ্ক আসবে, এই প্যাটার্নে অঙ্ক আসবে। তোমরা বুঝছো কিনা আগে বলো। ক্যালকুলেটর ইউজ করতে দেয় ভাইয়া? না ভাইয়া, ক্যালকুলেটর তো ইউজ করতে দিবে না। মিথিলা, ক্যালকুলেটর তো দিবে না রে। ক্যালকুলেটর দিলে তো অনেক সহজ হয়ে যেত। এই কারণে মুখে মুখে অঙ্ক করতে হবে। দেখছো না আমি মুখে মুখে অঙ্কগুলা করতেছি। ঠিক আছে, আমার হাতে ক্যালকুলেটর আমি নিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু মুখে মুখে অঙ্কগুলা করতেছি, কারণ অ্যাডমিশন টাইমে তোমার ক্যালকুলেটর দিবে না। তো যেহেতু ক্যালকুলেটর দিবে না, তার মানে কি তোমাকে এখন থেকে অভ্যস্ততা আনতে হবে। যেভাবে হোক, যারা একাডেমিকের ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা ছাড়া অঙ্ক করা শিখো নাই, তারা কিন্তু এখন বিপদে পড়বা। কারণ রাতারাতি অভ্যস্ততা আসে না, বুঝছো? অভ্যস্ততা জিনিসটা রাতারাতি আসবে না, কিন্তু আসবে যদি তুই একটু চেষ্টা করস তাহলে আসবে। ঠিক আছে, আচ্ছা সবাই বলো, এই যে যারা যারা লাইভে আসো সবাই বলো যে তোমরা বুঝছো কিনা। আমি দেখি যে 3-4 জন রেসপন্স করে, বাকিরা রেসপন্স করে না। ক্লাসের মূলত অনেকেই তোমরা উপস্থিত আছো, তাহলে রেসপন্স তো করতে হবে। তোমরা না বুঝলে তো তখন আমি আবার বুঝানোর ট্রাই করবো, যদি বুঝো তাহলে তারা বুঝাবো না। বলো যারা ক্লাসে আছো, বুঝতেছো? এই যে অঙ্কটা করলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ভর্তি পরীক্ষাতে বেশ অনেকবার আসছে। হ্যাঁ, বেশ অনেকবার আসছে, তোমাদের সময় কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবার তুমি বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, তোমার কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এবং এত শর্টকাট টেকনিকে অঙ্ক করা যায়, তুমি দেখছোই তো যে কত শর্টকাট, জাস্ট দুইটা ভ্যালুর মধ্যে যোগ বিয়োগ করে অঙ্ক মিলে ফেলছি। কিন্তু এটার কিন্তু একটা লং টার্ম প্রসিডিউর। এখন লং টার্ম প্রসিডিউর আমি তোমাদেরকে দেখাই না, এই কারণে তোমার কাছে এখন মনে হতে পারে যে ভাইয়া এটা তো খুবই ইজি, কিন্তু এই অঙ্কটা অনেক বড় করে সব জায়গায় করায়। ঠিক আছে, অনেক টিচারও অনেক বড় করে করায়, একদম ঐকিক নিয়মের মতো করে করায়। কিন্তু এটা যে এত শর্ট টার্ম করানো যায় অনেক টিচার এটাও বুঝে না। ঠিক আছে, যাই হোক, ওকে বুঝতে পারছি। যেহেতু বুঝতে পারছো তাহলে সমস্যা নেই, আমরা পরের অঙ্কতে চলে যাই। আচ্ছা, পরের অঙ্কতে কি বলছে? পরের অঙ্কতে বলছে মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারে দুইজন অংশীদার। উক্ত কারবারে নিট মুনাফা 57,000 টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে 15,000 টাকা ও 12,000 টাকা। বাকি মুনাফা যদি 60:40 অনুপাতে তাদের মধ্যে আবন্টন করা হয়, মামুন এবং মারুফ যথাক্রমে কত টাকা পাবে? দেখো কত বড় একটা প্রশ্ন। অংশীদারি কারবারের যখন প্রশ্নগুলো আসে, পোলাপাইন শুধুমাত্র প্রশ্নগুলো এত বড় দেখা পোলাপাইন ভয় পায়, কিন্তু প্রশ্নগুলা বড় হইলেও সহজে অ্যান্সার করা সম্ভব। প্রশ্নগুলা বড় হইলেও সহজে কিন্তু অ্যান্সার করা সম্ভব। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে, প্রথমত আমরা দেখবো আমাদের দেখার বিষয় কি। দেখো তো এখানে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 57,000 টাকা। তাহলে আমার দেখার বিষয় হচ্ছে আমার নিট মুনাফা 57,000 টাকা। নিট মুনাফা কত? 57,000 টাকা। এখন আমার কথা হচ্ছে বলছে কি মামুন এবং মারুফ যথাক্রমে কত টাকা পাচ্ছে। তাহলে আমরা একটু লিখে ফেলি যে মামুন, এক পাশে লিখলাম যে মামুন, ঠিক আছে, আরেক পাশে লিখলাম যে কি মারুফ। হ্যাঁ, খুবই সহজ অঙ্ক। মানে সবসময় চিন্তা করবা যে তুমি পারবা, তোমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকলে তুমি অবশ্যই অঙ্ক মিলে যাবে, বুঝছো? অঙ্ক না মিলে কিছু না। আচ্ছা দেখো তো, বেতন পাচ্ছে 15,000 টাকা, 12,000 টাকা। তাহলে শুরুতে আমরা লিখবো কি বেতন। বেতন কত? বেতন হচ্ছে মারুফের বেতন হচ্ছে, মামুনের বেতন হচ্ছে 15,000 টাকা, আর মারুফের বেতন কত? সেটা হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে বাকি মুনাফা যদি 60:40 অনুপাতে, 60:40 অনুপাতে তাদের মধ্যে আছে। এখানে তার কোনো প্যাচগোজ আছে, বেতন এত টাকা এত টাকা, মামুন বাকি। ওকে, আর কোনো প্যাচগোজ দেয় নাই, খুব সহজ করে ফেলছে। মানে প্যাচগোজ ছেড়ে দিতে পারতো, প্যাচগোজ দেয় নাই, কারণ সহজ হয়ে গেছে। তাহলে দেখো তো, এই যে 57,000, 15,000 আর 12,000 টাকা হচ্ছে বেতন। তাহলে 15 আর 12তে কত?
15 আর 12 হচ্ছে 27,000 টাকা। তাহলে 57,000 থেকে তুমি যদি 27,000 টাকা বাদ দাও তাহলে কত টাকা থাকে? থাকে হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা 60% পায় মামুন, 40% পায় মারুফ। তাহলে 30,000 টাকা 60% কত? আমরা যদি 60% হিসাব করি তাহলে কি দেখো, 6 3 6 18 দিয়ে গুণ করলাম, তার মানে 18,000 টাকা। ক্যালকুলেশন করবো মুখে মুখে, ঠিক আছে? এই যে 18,000 টাকা হচ্ছে মুনাফা। 18,000 টাকা কি? মুনাফা। ওকে। আর এখানে যদি 18,000 টাকা মামুনের মুনাফা হয়, 30,000 থেকে তুমি যদি 18,000 বাদ দাও তাহলে থাকে কত? 12,000 টাকা মারুফের মুনাফা, ঠিক আছে? বা তুমি যদি হিসাব করতে 4, তাহলে কি 3 4 12, তার মানে 12,000 অটোমেটিক বের হয়ে গেছে। এখন একটু যোগ করি তো, যোগ করলে এখানে আসে কত? 30,000 টাকা, সরি 12 দুগুণে 24, 24,000 টাকা আসে এখানে। আর এখানে 15 দুগুণে 30 আর হচ্ছে 3, তার মানে 33,000 টাকা। 15 16 17 18, 33,000 টাকা। তাহলে দেখো তো, এই যে 33,000 টাকা 24,000 টাকা, এটা কই আছে? এখানে এই অপশনটার মধ্যে আছে, তাই না? মিলছে? অপশন কোনটাতে আছে? অপশন আছে বি তে। তার মানে এই বিটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা কি বুঝতে পারছো? দেখো তো ভাই, বুঝতে পারছো কিনা দেখো তো। যারা যারা অঙ্কটা দেখছো সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। যারা যারা অঙ্কটা দেখছো বুঝতে পারছো কিনা বলো। দেখো, অঙ্ক কিন্তু ছোট, অঙ্ক কিন্তু বুঝতে হবে, বুঝে বুঝে অঙ্ক করতে হবে। অঙ্ক কিন্তু বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে করলে কিন্তু অঙ্কগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝে বুঝে না করলে কিন্তু সমস্যা। সবাই একটু বলো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো। যারা যারা আছো সবাই একটু বলো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। ওকে। কিরে এই পোলাপাইন, তোরা রেসপন্স করস না কেন? তোদের তো কি যে করা যায়। তানিশা তানিশা আফরিন উর্মি, কোনো রেসপন্স নাই। রেসপন্স নাই কেন? এই যে মিথি, মিথি কই? হারা গেছে। শিমু, শিমু কই গেলা? রাহাত কই গেলা? বাকিরা কই? সবাই ঘুমাই গেছে নাকি বুঝলাম না। ক্লাস এসে যদি ঘুমাই যাও তাহলে হবে? এই যে অন্না রিয়া, রিয়া ঘুমাই গেছো? আফরিন প্রথম দিকে একটা কোশ্চেনে অ্যান্সার দিছে বুঝছো, এরপরে ওরে কইছি, এরপরে নাই। নেট পাচ্ছে না আমার। আচ্ছা আমার না তোমার। আচ্ছা ভাই আবার আবার একটু বলেন। আচ্ছা মিথি দেখ, প্রথমত কি, প্রথমত বিষয়টা হচ্ছে আমার নিট মুনাফা হচ্ছে 57,000 টাকা। এখন আমাকে বলছে কি যে তারা আসলে দিন শেষে, তুমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবা, ধরো হচ্ছে এখানে দুইজন আছে, একটা হচ্ছে কে এটা কি বলা যায়, একটা হচ্ছে উর্মি আর একটা হচ্ছে শিমু, ধরলাম। এখন উর্মি এবং শিমু সারা বছর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পরে দুই বান্ধবী নেই, দুই বান্ধবী হচ্ছে কি, ধরো হচ্ছে অনলাইনের মধ্যে ওই যে শাড়ি বেচে, লাইভে এসে শাড়ি বেচে, ঠিক আছে? তো দুই বান্ধবী শাড়ি বেচার পরে দেখা গেছে যে তাদের এই বছর বা এই মাসে তাদের মুনাফা হয়েছে 57,000 টাকা। এই মাসে তাদের 57,000 টাকা মুনাফা হয়েছে। এখন দুই বান্ধবী ব্যবসা লাইভে এসা শাড়ি সেল করে, তো দুই বান্ধবী প্রত্যেক মাসে মাসে একটা বেতন নেয়। তার মধ্যে হচ্ছে শিমু, শিমু হচ্ছে নেয় হচ্ছে 15,000 টাকা, এবং তোমার হচ্ছে উর্মি নেয় হচ্ছে 12,000 টাকা। তা আমরা কি, শিমুর কাছে পকেটের 15,000 টাকা অলরেডি ঢুকে গেছে, আর উর্মির পকেটে 12,000 টাকা ঢুকে গেছে। এরপরে তাদের যে এই যে লাভের টাকা থেকে তো দিবে, যে 57,000 টাকা যে লাভ হয়েছে এর থেকে তো বেতন কাটা কাটা যাচ্ছে। তো আমরা হিসাব করলাম যে টোটাল একজন হচ্ছে 15,000 টাকা বেতন নিয়ে গেছে, আরেকজন হচ্ছে 12,000 টাকা বেতন নিয়ে গেছে। এখন দিন শেষে তারা টোটাল কত টাকা বেতন নিয়ে গেছে? তারা টোটাল 27,000 টাকার বেতন অলরেডি নিয়ে গেছে প্রতিষ্ঠান থেকে। তাহলে লাভ হয়েছে কত? 57,000 টাকা। তাহলে বল, 57,000 টাকা যদি লাভ হয়, 27,000 টাকা যদি দুজনের বেতন নিয়ে যায়, তাহলে আর প্রফিট অবশিষ্ট থাকে কত? 30,000 টাকা প্রফিট ব্যবসার মধ্যে থাকে। এখন ইয়া বলছে, শিমু বলছে যে আমি 60% মুনাফা নিব, আর উর্মি বলছে ঠিক আছে আমি 40% নিব। তাহলে এই যে 30,000 টাকা মুনাফা হয়েছে, 30,000 টাকা 60% নিয়ে গেছে কে? শিমু। তো 30,000 টাকা 60% হচ্ছে 18,000 টাকা শিমু নিয়ে গেছে, আর বাকি যে থাকে 12,000 ওটা নিয়ে গেছে উর্মি। তাহলে প্রথমে কি শিমু একবার কত পাইছে? 15,000 টাকার বেতন পাইছে, আবার 18,000 টাকার তোমার হচ্ছে প্রফিট পাইছে। তাহলে টোটাল তার পকেটে ঢুকছে 33,000 টাকা। আর উর্মি 12,000 টাকা বেতন পাইছে এবং 12,000 টাকা তার প্রফিট থেকে ঢুকছে, তাহলে টোটাল সে পেয়েছে 24,000 টাকা। এটাই হচ্ছে টোটাল, ঠিক আছে? বুঝতে পারছি? টোটাল হিসাবটা হচ্ছে এটাই। না স্যার আমি আছি। আচ্ছা, তোরে পরে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাবো না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছি সবাই। এখন তাহলে পরের অঙ্কটাতে একটু যাই, পরের অঙ্কটাতে একটু যাই। 4, 4-এর মধ্যে বলা আছে
নতুন অনুপাত কত হবে? আচ্ছা 2 নম্বরটা করাইছিলাম না একটু আগে? এই যে 2 নম্বরটা একটু আগে করাইছিলাম, ঠিক আছে? 2 এর হুবহু ভার্সনটা হচ্ছে 4। আমি দেখতে চাই যে 4 সব থেকে কম সময়ের মধ্যে কে আসলে অ্যান্সার করতে পারে। 2 এবং 4 সেম, এই কারণেই রাখা হয়েছে। একটা আমি করা দিব আর একটা তোরা করবি, করার পরে আমাকে জানাবি যে হয়েছে কিনা, ঠিক আছে? দেখ, কর, দ্রুত সময়ের মধ্যে করবি, দ্রুত। এই অঙ্কটা সব থেকে কম সময়ের মধ্যে কে দিতে পারে আমি দেখতে চাই, যে কে সব থেকে কম সময়ের মধ্যে এই অঙ্কটা সলভ করতে পারে। দেখি, সবাই ট্রাই করো, সবাই জলদি করে ট্রাই করো। সবাই একটু বলো জলদি করে, যেহেতু অলরেডি এই টাইপের অঙ্ক একটা করাইছি আমি, এই কারণে তোমাদেরকে করতে দিছি, ঠিক আছে? কারণ তোমরা গত এই যে 2 নম্বর অঙ্কটা বুঝছো কিনা তা ডিপেন্ড করবে টোটালি এটার উপরে, যে তোমরা আসলে অ্যান্সার কে কে সঠিক অ্যান্সার দিছো তার উপরে। জলদি জলদি জলদি, জলদি করো। ওকে, সিনথিয়া একটা দিয়েছে ডি হবে, মিথি বলছে ডি হবে। ওকে, কাকন মিয়া বলছে ডি হবে 4 নম্বরটা। আসলে কি হয়েছে দেখি। ওকে, মাশাল্লাহ, নওশিন তাবাসসুম বলছে ডি হবে, রিনথিয়া বলছে ডি হবে, মুনতাসিম বলছে ডি হবে। তোমরা অনেকেই বলছো, যাক তোমাদের পড়াশোনার প্রতি একটা স্পৃহা আছে, পারবা, তোমরা একটু চেষ্টা করলেই পারবা, ঠিক আছে? দেখ, আমি একবার ট্রাই করি যে আসলে অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। 2 এবং 5 এর মধ্যে পার্থক্য কত? 2 এবং 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। তার মানে 4 দিয়ে 3কে যদি গুণ করি, 3কে দিয়ে গুণ করলে 3 4 12, 4 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9, 3 3 9। এরপর হচ্ছে 4 এবং 3 এর যোগফল হচ্ছে কত? 7। 7কে এখানে 2 দিয়ে গুণ করবো, কত আসবে? 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14। এখন দেখো তো ডিভিজিবল কিনা। 3 দিয়ে, এখানে 3 দিয়ে ভাগ যায়, এটাকে 3 দিয়ে ভাগ যায় না, এটাকে আবার 2 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা কিন্তু ডিভিজিবল না। তাহলে এটা হচ্ছে 12 9 14, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? যারা যারা ক্লাসে ছিলাম সবাইকে বুঝতে পারছি কিনা? যারা যারা ক্লাসে আছে বুঝতে পারছি? 4-এর এ দিছ উর্মি, না উর্মি না, সরি মিথি, হুমায়রা জাহান মিথি। মিথি রে, তোর ভবিষ্যৎ তো অন্ধকার দেখি রে, তুই ক্লাসের মধ্যে মনোযোগ দে, বুঝছস? দুষ্টামি বাদ দিয়ে দে, ক্লাসের মধ্যে মনোযোগ দে, তাহলে আরো ভালো করতে পারবি, নাহলে দিন শেষে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে? আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যাওয়ার আগে দেখো, এখানে আমাদের একটা বিজ্ঞাপন বিরতি আছে। বিজ্ঞাপন বিরতিতে হচ্ছে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতের স্বপ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতে তোমরা যাতে একটা চমৎকার ফলাফল করতে পারো, তোমাদের জন্য আমাদের আছে ঢাবি গণিত স্বপ্নপূরণ ব্যাচ 4.0, যেখানে তোমরা ভর্তি হলে তোমরা এই যে হিসাব বিজ্ঞানের যত ধরনের কঠিন কঠিন ম্যাথ আছে, সব ধরনের কঠিন কঠিন ম্যাথ সব থেকে কম সময়ের মধ্যে সলভ করতে পারবা, সব থেকে ইজিয়েস্ট ওয়েতে। দুইটা কথা বলছে, একটা হচ্ছে কম সময় এবং সব থেকে সহজ পদ্ধতিতে। এই দুইটা পয়েন্টের কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে হিসাব বিজ্ঞানে সম্পূর্ণ মার্কস পাবা, এবং তোমার হিসাব বিজ্ঞানে 20-এ 20, হিসাব বিজ্ঞান থেকে 12 মার্কের এমসিকিউ, 8 মার্কের রিটেন প্রশ্ন আসবে, তোমার 20-এ 20 নিশ্চিত করার দায়িত্ব আমি নিলাম। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের এখানে যারা ক্লাস দিবে, তোমাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান আমি নিব, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং সবাই অনেক বছর থেকে তোমাদের অ্যাডমিশনের সাথে জড়িত, বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে সরাসরি পড়ানোর অভিজ্ঞতা আছে। একমাত্র ডিউডিমাস প্ল্যাটফর্মে যারা পড়ায় তারা সবাই অফলাইনে কোচিং করায়, অফলাইনে তাদের অসংখ্য শিক্ষার্থী থাকে সব সময়। এই কারণে সরাসরি আমাদের শিক্ষার্থীদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন হয়, শিক্ষার্থীরা আমাদের সরাসরি যে কোশ্চেন করতে পারবে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচও। এবং এখন যদি তোমরা ভর্তি হও, আমাদের পক্ষ থেকে তোমাদের সকল বিষয়ের বই আমরা উপহার হিসেবে রাখবো, একটা টি শার্ট তোমরা উপহার হিসেবে পাবা, এবং বিশেষ করে কোর্সে একটা ডিসকাউন্ট আছে এখন, মাত্র 3000 টাকায় বই সহকারে ভর্তি হতে পারবা। আর তোমরা যদি 2 জন বন্ধু একসাথে ভর্তি হও, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ 6000 টাকার পরিবর্তে
500 টাকা ছাড়ে মাত্র 5500 টাকায় তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। আর এই অফারটা যে কোনো সময় শেষ হয়ে যাবে, তাহলে দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে ঢাবি শব্দপূরণ ব্যাচে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যে যে প্রশ্নগুলো আসবে আমরা ঢাবি শব্দপূরণ ব্যাচে সেগুলো আলোচনা করে দিব। তুমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং বিগত ব্যাচে ঢাবি গণিতে আমাদের অসংখ্য শিক্ষার্থী আছে, আমাদের সকল ইউনিট মানে সকল ডিপার্টমেন্ট, ঢাবি ফাইন্যান্স, ঢাবি অ্যাকাউন্টিং, ঢাবি মার্কেটিং ম্যানেজমেন্ট, আইবি, ওএসএল, টিএসএম, সকল ডিপার্টমেন্টে আমাদের শিক্ষার্থী আছে। তাইলে তারা যেহেতু শুধু অনলাইনে ক্লাস করে ঢাবি জয় করতে পেরেছে, আমি বিশ্বাস করি তুমি চাইলে তোমার পক্ষ সম্ভব, শুধু অনলাইনে করেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আমাদের শিক্ষার্থী শুধু অনলাইনে ক্লাস করে ফিনান্স ডিপার্টমেন্টে আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, তার মানে টপ নোজ ডিপার্টমেন্ট গুলোতে আমাদের শিক্ষার্থীরা আছে শুধু অনলাইনে ক্লাস করে। তাহলে তুমি না পাওয়ার কোনো কারণই আমি দেখি না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন আবার চলে গেলাম ক্লাসে, আমাদের ক্লাসে চলে গেলাম আমরা। ওকে, ক্লাসে চলে গেলাম এবং ক্লাসে যেহেতু চলে আসছি, আমি একটু তোমাদেরকে বলতে চাই এই প্রশ্নটা পড়বো, ঠিক আছে? এই প্রশ্নটা পড়ে তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে তোমাদেরকে আমি একটা ম্যাথ দিব, যে ম্যাথটা তোমরা করতে পারলে তোমাদেরকে আমি একটা টি শার্ট উপহার দিব বইয়ের সাথে সাথে। বই পাওয়ার জন্য তো বলছিলাম যে মেনশন দিতে হবে, আর বলছিলাম যে একটা ম্যাথ দিব, সেই ম্যাথটা পারলে তোমাদেরকে টি শার্ট উপহার দিব। তো আমি একটু ম্যাথটা পড়ি। অংশীদার ক এবং খ এর প্রাথমিক মূলধন ছিল যথাক্রমে 40,000, 60,000 টাকা। লাভ ক্ষতি হিসেবে নিরূপণ মূলধনের উপর সুদ 20,000 টাকা। ক এবং খ এর বেতন 10,000 টাকা, 5,000 টাকা, 2 এর বেতন আবন্টন 30,000 টাকার মধ্যে লাভ। এই অঙ্কটা যে করতে পারবে না, এই অঙ্কটা যে করতে পারবে সবার আগে আমি টাইমার ধরে নিব, যে করতে পারবে তার জন্য ডিউ ডিমার্সের এই টি শার্টটা উপহার থাকবে, ঠিক আছে? আমি টাইমারটা অন করে দিচ্ছি, সময় পাবা 1 মিনিট, 1 মিনিটের মধ্যে করতে হবে। সময় পাবা 1 মিনিট, 1 মিনিটের মধ্যে অলরেডি টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলা যায়। ওকে, ঠিক আছে, অলরেডি 1 মিনিট শুরু হয়ে গেল। 1 মিনিটের মধ্যে যে করতে পারবে তার জন্য টি শার্ট উপহার থাকবে। দেখি কে পারে, যে 1 মিনিটের মধ্যে করতে পারবে এই টি শার্ট তোমারা হো গেয়া, ধরে নাও যদি অঙ্কটা করতে পারো। দেখি 1 মিনিট সময় দিলাম। আচ্ছা, 1 মিনিট শেষ হয়ে গেছে, তারপরও আমি আরো 40 সেকেন্ড বাড়াই দিলাম। দেখি কে অ্যান্সার দিতে পারে। যাও, 40 সেকেন্ড বোনাস, 40 সেকেন্ড বোনাস দিলাম, দেখি কে করতে পারে। এই অঙ্কটা মিলাইতে পারলে কিন্তু অবশ্যই 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 টি শার্ট দিব বলছি মানে দিব। দেখি কে করতে পারো আসলে। চল্লিশ সেকেন্ড এক্সট্রা টাইম দিছি, দেখি পারো কিনা আসলে। দেখছো যে সময় কত দ্রুত চলে যায়, 1 মিনিট 40 সেকেন্ড কত দ্রুত চলে গেছে। কিন্তু তার মধ্যে অ্যান্সার দিছে টোটাল 3 জন। একজন পাইছি রোদেলা, আরেকজন পাইছি মুহতাসিম মোর্শেদ, আরেকজন পাইছি আসমা চৌধুরী, আরেকজন এখন দিল শর্মিলা তাবাসসুম। কিন্তু তার মধ্যে ওকে এখন আবার আরেকজন দিচ্ছে কাকন মিয়া। আচ্ছা যাই হোক, এখন কয়েকজন অ্যান্সার দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে সঠিক উত্তর পাইছি কিনা। সঠিক উত্তর পাইছি, 5-এর বি সঠিক উত্তর পাইছি। কিন্তু রোদেলাকে আমি 2 মিনিট সময় দিব, সে ব্রেকডাউন করবে অঙ্কটা, যে সে কিভাবে অ্যান্সারটা বের করছে, অ্যান্সারটা জাস্ট ব্রেকডাউন করে দিবা। রোদেলা, তোমার অ্যান্সারটা আমি সঠিক উত্তর হিসেবে নিচ্ছি এবং তুমি জাস্ট ব্রেকডাউন করবা। তোমার হাতে সময় আছে 2 মিনিট। এখন 8:56 বাজে, 8:58 মধ্যে তুমি ব্রেকডাউন করে দিবা যে অঙ্কটা তুমি কিভাবে করছো। কারণ আন্দাজে অ্যান্সার দিতে পারে যে কেউ, যে বি দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, যে অনেকে দিতেই পারে। তো আমি চাচ্ছি ব্রেকডাউনটা আসলে কি করতে পারে কিনা। ঠিক আছে, তো 2 মিনিট সময় আমি একটু রোদেলাকে দিচ্ছি 58 পর্যন্ত। তুমি 2 মিনিটের মধ্যে একটু কষ্ট করে তুমি একটু বলে দাও কিভাবে অঙ্কটা করছো। আর তোমরা বাকিরা যেহেতু অ্যান্সারটা বি, তোমরা একটু চেষ্টা করো করার যে তোমাদের অ্যান্সারটা হয় কিনা। দেখি তোমরা একটু ট্রাই করো, যারা হচ্ছে ক্লাসে
5-এর সি দিয়েছো, তোমরা একটু ট্রাই করো তোমাদের অ্যান্সারটা হয় কিনা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, আর রোদেলা তুমি একটু ব্রেকডাউন করে দাও। আমি চাই তুমি অঙ্কটা মিলাইতে পারো, ঠিক আছে? তোমার জন্য টি শার্টটা থাকবে যদি অঙ্কটা এখন ব্রেকডাউন করে দেখাইতে পারো। জলদি জলদি করো, জলদি, সময় কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে, 1 মিনিট চলে গেছে এর মধ্যে। জলদি করো, যারা সি দিয়েছো তারা বি কেন অ্যান্সার হবে এটা বের করো, দেখি পারো কিনা। ওকে, ব্রেকডাউন করতে পারলে কিন্তু টি শার্টটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহা ইসলাম রোদেলা, ব্রেকডাউন করতে পারলে কিন্তু টি শার্টটা তোমার। দেখি আসলে তুমি ব্রেকডাউন করতে পারো কিনা। জলদি জলদি ব্রেকডাউন করো, এরপর আমি অঙ্ক করানো শুরু করব। এই অঙ্কটা আমি এরপরে করাবো, সমস্যা নেই। ওকে ওকে, জলদি 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 জলদি, দ্রুত। 58 কিন্তু বেজে গেছে, আমি রোদেলাকে আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। যাও তুমি ব্রেকডাউন করো, জলদি জলদি। রোদেলা দ্রুত সময়ের মধ্যে ব্রেকডাউন করে দাও, কারণ আমাকে হচ্ছে অঙ্কটা করতে হবে, নেক্সট অঙ্কগুলো তো আমাকে যেতে হবে। জলদি করো। তুমি কি আসলে অঙ্ক অপশনটা অনুমান করে বলছো নাকি আসলেই বলছো, নাকি আগের কিভাবে বলছো আমি একটু দেখতে চাই, যে মিলাও, আগে মিলাতে পারলে আমার জন্য ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জলদি দ্রুত সময়ের মধ্যে ব্রেকডাউন করো। 59 কিন্তু বেড়ে যাচ্ছে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে 1 মিনিট হয়ে যাচ্ছে প্রায়। জলদি করো, ধীরে স্থির ভাবে দিয়ে দাও, সমস্যা নেই, এতক্ষণ তো লাগার কথা না, তাতে করে দাও। ওকে ফাইন। এই তাহা ইসলাম রোদুল্লাহ, তুমি হারা গেছো নাকি? 59 বেজে গেছে, এখনো কোনো রেসপন্স নেই ওর। ও কি চলে গেছে নাকি পৃথিবী থেকে? জলদি করো জলদি করো, দ্রুত। এই দেখ ভাই, আমি গাড়িতে আছি, বাড়ি যায় করে দিতেছি। এই কি কইলি রে, এই তুই কি কি অ্যান্সার দিলি এটা? তো তুই করছো যেহেতু, তুই মানে মুখে মুখে করলো, তো তুই আমাকে একটু লিখে দিতে পারো যে ফিগার এগুলো এগুলো এগুলা। এখানে তো ফিগার যোগ বিয়োগের কাজ, মানে আমি আনএক্সপেক্টেডলি, আমি কিছু বলার নাই। গাইতে আসছিস ঠিক আছে, তুই অঙ্ক করছিস না মাত্র বৈশা বৈশা, তোর তো দুইটা অ্যাপ্রিসিয়েট বল। তুই অঙ্ক করছিস, অঙ্কটা তো মিলে দিবি আমাকে যে ভাই এইভাবে করছি, জাস্ট যোগ বিয়োগ করে তো দেখা দিতে হয়, তো তো পুরো আমি দেখতে বলি নাই। আচ্ছা যাই হোক, আমি অঙ্কটা করে দিই, অনেকে করতে পারো নাই, অঙ্কটা একটু করে দিই। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি অংশীদার ক এবং খ এর প্রাথমিক মূলধন ছিল যথাক্রমে 40,000 টাকা, 60,000 টাকা। লাভ ক্ষতি হিসাব হয় নিম্নরূপ ভাবে। তাহলে আমরা প্রথমত দেখব অংশীদার ক আছে, অংশীদার খ আছে, ঠিক আছে? এখন দেখো তো, প্রথমত হচ্ছে তারা কি পাচ্ছে, এই যে লাভ ক্ষতি হিসাবের মধ্যে তারা প্রাথমিক মূলধনের উপর 20% হারে সুদ পাচ্ছে। তাহলে মূলধন কত? ক এর মূলধন হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকার 20% কত? 4 দুগুণে 8, তার মানে 8,000 টাকা হচ্ছে 20 কি বলে মূলধনের সুদ। আর এখানে 60,000 টাকার উপরে কত পার্সেন্ট? 20%, তার মানে 6 দুগুণে 12। 6 দুগুণে 12 হইলে 12,000 টাকা হচ্ছে কি মূলধনের সুদ। প্রথমত গেল। ক এবং খ যথাক্রমে বেতন পায় 10,000 এবং 5,000। তাহলে দেখো তো, পরে লিখলাম 10,000 টাকার বেতন পাচ্ছে এবং 5,000 টাকার বেতন পাচ্ছে। তাহলে টোটাল কত এখানে? 18,000 টাকা, এবং হচ্ছে 15 আর 2 12 এবং 15, 5,000 হচ্ছে 17,000 টাকা। আচ্ছা এখন কথা হচ্ছে বাকি অংশ 2:3 অনুপাতে আবন্টন করা হয়। আচ্ছা এখন কথা হচ্ছে নিট লাভ কত? নিট লাভ হচ্ছে 30,000। কথা হচ্ছে এই জায়গাতে আটকে যাবে, ঠিক আছে? মানে স্বাভাবিকভাবে যদি নিট লাভটা একটু বেশি হয় তাহলে নর্মালি কোনো ইফেক্ট ফেলে না, কিন্তু এখন একটু কথা আছে এখানে, একটু খেয়াল করো। যে প্রথমত হচ্ছে এই যে 30,000 টাকা, এই 30,000 টাকার উপরে কিন্তু এরা এই টাকাগুলো পাবে। যদি এমন হয় যে এই টাকাগুলো পাওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠান লসে চলে গেছে, তখন কিন্তু লসটাও বিয়ার করতে হবে। তাহলে প্রথমত দেখো তো, এখানে 18,000 আর হচ্ছে 17,000, টোটাল কত? 18 দুগুণে 17 দুগুণে 34, আর হচ্ছে 1,35,000 টাকা। তাহলে এখানে এই দুইটা যোগ ফল, এই 18,000 এবং 17,000 টাকা যোগ করলে আমার আসে 35,000 টাকা। কিন্তু আমাকে মুনাফা কি 35 না 30,000 টাকা? মুনাফা হচ্ছে 30,000 টাকা। খেয়াল করছো? মুনাফা কত? মুনাফা কিন্তু 30, কিন্তু তারা টাকা পাওয়ার কথা হচ্ছে 35,000 টাকা। তার মানে কি 5,000 টাকা সে লসে আছে। এই যে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা কি তাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো তো, 5,000 টাকা এটা হচ্ছে কি লস, এটাকে যদি আমরা হিসাব করি, ভাগ হচ্ছে কত? 3 আর 2 হচ্ছে 5, ইন্টু
এ বিয়ে ক বিয়ার করতেছে কি 2%, অর্থাৎ 2000 টাকা। 2 ইন্টু হলে কত, 5 দুগুণে 1, 1000 টাকা, এবং 2 কে 2, 2 মানে 2000 টাকা। তাহলে এই যে 2000 টাকা আছে এটা কি তার ক এর প্রফিট থেকে বাদ যাবে, তাই না? ক এর প্রফিট থেকে 2000 টাকা বাদ যাবে। ক এর প্রফিট থেকে যদি আমরা 2000 টাকা বাদ দিই তাহলে থাকে কত, 16000 টাকা। এই যে 16000 টাকা আছে এটা হচ্ছে ক এর প্রফিট, মানে ক এর শেষ পর্যন্ত ক হিসেবে এত টাকা থাকবে। এই যে 16000 টাকা আছে এটা হচ্ছে শেষ পর্যন্ত ক এর হিসাবে থাকবে। কিন্তু আমাদের যদি বলতো যে খ এর কথা বললে আমরা কি করতাম, সেম ভাবে দেখো খ হচ্ছে কি 3 আর 3 2:3, তার মানে 3 হচ্ছে খ এর অংশ, তাই না? খ এর অংশ হচ্ছে 3, তাহলে আমরা হচ্ছে কি 3 দিয়ে এখানে গুণ করতাম, তার মানে হচ্ছে 3000 টাকা এখানে বাদ যেত। যদি 3000 টাকা বাদ যেত তাহলে খ হচ্ছে 17000 থেকে যদি 3000 টাকা বাদ দেই তাহলে কত, 14000 টাকা। তার মানে খ এর যদি প্রশ্নতে চাইতো যে খ কত, তাহলে খ এর হয়তো 14000 টাকা এবং ক এর হচ্ছে 16000 টাকা, এবং 16000 টাকা হচ্ছে এটা অ্যান্সার। সবাইকে ব্রেকডাউনটা পাইছো? ব্রেকডাউন পাওয়ার পরে সবাইকে বুঝতে পারছো কিনা একটু বলো তো, সবাই বলো বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা কিন্তু বোঝার মতো বিষয়, বুঝছো? অনেক শিক্ষার্থীরা পারবে না, এই কারণে আমি অঙ্কটা দিছি, কারণ এই অঙ্কটা বোঝার মতো জায়গা আছে। কারণ তুমি যে টাকা প্রফিট হওয়ার কথা সেই টাকা প্রফিট যদি এমন হইতো ভাইয়া যে 35,000 টাকা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, 35,000 টাকা যদি প্রফিট হইতো তাহলে আমার কিন্তু ক এর অ্যামাউন্ট হইতো 18,000, খ এর অ্যামাউন্ট হইতো 17,000। এখন যেহেতু প্রফিটটা হয় নাই এই কারণে কিন্তু আমার মাইনাস করা লাগছে। যদি এমন হয় যে প্রফিট হচ্ছে 40,000 টাকা, তখন কি প্রফিটের অংশটুকু কিন্তু তারা পাইতো। এখন যেহেতু লস বিয়ার করতেছে, সেম ভাবে প্রফিট যদি হইতো তাহলে প্রফিটের অংশটুকু তারা পাইতো। আবার যদি এমন হতো যে প্রফিটটা হচ্ছে 20,000, তার মানে কি প্রফিটের অংশটুকু আরো বেশি মাইনাস যেত, ঠিক আছে, তাদেরকে আরো বেশি লস বিয়ার করতে হইতো। আচ্ছা, বুঝতে পারছো সবাই? ওকে, বুঝতে পারছি। বুঝতে পারলে কিন্তু হবে, বুঝছো? আর একটা নিউ কোশ্চেন দেন। হ্যাঁ, নতুন কোশ্চেন দিব, দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেই নতুন কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি মতিন, যতীন, রথিন, বাবারে কি সব নাম, মতিন, যতীন, রথিন 4:2:1 হারে মুনাফা ও ক্ষতি বন্টনের ভিত্তিতে ব্যবসা করছে। মতিন, রথিন বছরে 10,000 টাকা মুনাফা দেওয়ার নিশ্চয়তা দেয়। উক্ত বছরে মোট 56,000 টাকা মুনাফা হয়। উক্ত বছরে যতীনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত? দেখো এটা কিন্তু মুনাফার সাথে রিলেটেড। এই অঙ্কটা তোমরা অবশ্যই পারা উচিত, ঠিক আছে? তোমরা যারা ক্লাসে আছো তোমরা অবশ্যই পারা উচিত। তোমরা একটু বলো তো তোমরা পারো কিনা, দেখি, ট্রাই করো তো। হ্যাঁ, প্রফিট হলে প্লাস হবে, প্রফিট হলে অবশ্যই যোগ হবে। যেহেতু লস হয়েছে এই কারণে বাদ দিছি, বুঝছো? যদি প্রফিট হইতো তাহলে যোগ করতাম, প্রফিট হলে যোগ করতাম মাইনাস। আচ্ছা, এতক্ষণ পরে বললে হবে যে আরেকবার নিট লাভ যদি বেশি থাকতো তখন কিভাবে? আচ্ছা, যেহেতু এই কোশ্চেনে তোমাদের অ্যান্সার মানে তোমাদের জিজ্ঞাসা বেশি, আমি আরেকবার একটু বলি। যদি নিট লাভ হচ্ছে 40,000 টাকা থাকতো, নিট লাভ যদি 40,000 টাকা থাকতো তাহলে দেখো তো এখানে আমাদের তারা অলরেডি বেতন এবং সুদ বাবদ, এই যে মূলধনের যে সুদ বাবদ, তারা অলরেডি 35,000 টাকা পাইছে। তাহলে দেখো তো 40,000 টাকা থেকে যদি 35,000 টাকা বাদ দিতাম তাহলে কি হাতে থাকতো 5,000 টাকা। ওই 5,000 টাকার উপরে তারা কি এই যে 2/3 অংশ অনুপাতে তারা টাকা পেতো। তাহলে তাদের একজনে কি 18,000 টাকা ছিল, আরেকজনের 17,000 টাকা ছিল। তাহলে আমি যদি হিসাব করি নিট লাভ 40,000 টাকা, তাহলে 35,000 টাকা অলরেডি আমি ডিস্ট্রিবিউশন করে দিছি দুজনকে, তাই না? এই যে মাইনাস বাদ দেওয়ার আগে অলরেডি তাদেরকে আমরা 35,000 টাকা ডিস্ট্রিবিউশন করে দিছি। তাহলে 40,000 থেকে 35,000 টাকা বাদ দিলে থাকে কত, 5,000। তাহলে এই যে 5,000 টাকা, এই 5,000 টাকার উপর সেম কথা কিন্তু আসতেছে, তখন কিন্তু প্রফিট। এখন যেরকম লস আছে তখন কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি প্রফিট হইতো 40,000 টাকা মুনাফা হইতো তাহলে সেক্ষেত্রে আমরা হিসাব করতাম কি যে ওকে 40,000 টাকা 35,000 টাকা 5,000, তার মানে 2,000 টাকা তখন যোগ হইতো। 2,000 টাকা যোগ হইতো কার? কয়ের। এবং 3,000 টাকা যোগ হইতো কার? খয়ের। তাহলে 18,000 সাথে 2,000 যোগ করলে হইতো কি 20,000। তার মানে 20,000 টাকা হচ্ছে ক পাইতো, এবং 20,000 টাকা হচ্ছে 17,000 সাথে 3,000 টাকা যোগ করতাম, তখনও 20,000 টাকা হইতো, 20,000 টাকা খ পাইতো। এটা যদি আমাদের প্রফিটটা 30,000 না হয় 40,000 হইতো। আবার সেম সিকোয়েন্স, যদি প্রফিটটা 30,000 না হয়ে যদি প্রফিট হতো 20,000 টাকা, যদি 20,000 টাকা প্রফিট হতো তাহলে কি এখানে আমরা কি 35,000 টাকা, তাহলে 35 এবং 20,000 এর মধ্যে পার্থক্য 15,000 টাকা। তার মানে এই 15,000 টাকা তারা বিয়ার করবে, লস বিয়ার করবে, ঠিক আছে? তাহলে 15,000-কে আমরা কি করতাম, 15,000-কে আমরা 5 দিয়ে ভাগ করতাম এবং 2 দিয়ে গুণ করতাম, তাহলে ক বিয়ারের অংশ পেতাম। তাহলে 3 × 5 = 15, 3 3 × 2 = 6, তার মানে
18,000 থেকে 6,000 টাকা বাদ যেত। কার বাদ যেত? এই ক এর বাদ যেত, এরপরে কি খ এর আবার বাদ যেত। বিষয়টা কিন্তু এরকম, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো বিষয়টা। আমি চেষ্টা করছি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে। যারা রিলেট মানে যারা আগে থেকে বুঝতে পারছো তারা রিলেট করতে পারবা, যারা বুঝতে পারো নাই তারা কিন্তু রিলেট করতে পারবো না। ওকে ফাইন। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু ট্রাই করি। এই অঙ্কতে কি বলা হয়েছে যে মতিন, যতীন ও রতিন 4:2:1 হারে মুনাফা, এবং এখানে কাজ চাইছে, দেখা যায় মুনাফা উক্ত বছরের যতীনের মুনাফা চাইছে। তাহলে আমরা দেখবো যে মুনাফার পরিমাণ টোটাল কত? 56,000 টাকা হচ্ছে টোটাল মুনাফা। টোটাল মুনাফা কত? 56,000 টাকা। তো এই যে 56,000 টাকা মুনাফা আছে, এখানে দেখো অনুপাতটা কত? 4:2:1। 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 7। 56,000কে 7 দিয়ে ভাগ করব। এখন আমাকে বলো তো, যতীনের মুনাফার পরিমাণ চাইছে। যতীন কোন সিরিয়ালে আছে? 2-তে, তার মানে 2 সিরিয়ালে কি আছে? 2 সিরিয়ালে 2ই আছে। তাইলে 56,000কে 7 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। তাহলে 56,000কে যদি 7 দিয়ে ভাগ দিই কত আসে? 7 একে 7, 7-এর নামটা পড়ো। 7-এর নামটা বলে কত আসে? 5,000 দিয়ে কেন ভাগ হলো? 5,000 দিয়ে কেন ভাগ হলো আগের অঙ্কতে? 5,000 দিয়ে কেন ভাগ হলো? কোথায় 5,000 দিয়ে ভাগ করলাম ভাইয়া? এখানে এই 5,000 টাকার কথা বলছো? আমাদের প্রফিট মানে আমাদের প্রফিট ছিল 30, কিন্তু আমাদের ওদের হিসাবে ওরা 35,000 টাকা পাইয়ে গেছে অলরেডি। এই যে 5,000 টাকার গ্যাপ, এই 5,000 টাকার গ্যাপটাকে আমরা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিছি। এই কারণে 5,000 টাকার উপরে আমরা 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। তাহলে বলো। আচ্ছা, তাহলে হচ্ছে 7-এর নামটা পড়ছো? 7-এর নামটা বলে কত হয়? 7-8 56। তাহলে এখানে আসলো কত? 8,000 টাকা। 8,000-এর সাথে 2 দিয়ে গুণ করলে কত আসে? 8 গুণে 16,000 টাকা। এই 16,000 টাকা কোথায় আছে? এই 16,000 টাকা আছে এই অপশনে। 16,000 টাকা কই আছে? এই অপশনে। তার মানে যতীনের প্রাপ্য মুনাফার পরিমাণ 16,000 টাকা। তো এখানে একটা কথা আছে, একটু খেয়াল করবা, ঠিক আছে? মতিন রতিনকে বছরে 10,000 টাকার মুনাফা দেওয়ার নিশ্চয়তা দেয়। এই কথাটা কিন্তু একটা এক্সট্রা শব্দ, মানে এক্সট্রা একটা লাইন অ্যাড করে দিয়েছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। টিচাররা চাইবে তোমাকে কনফিউজ করতে, তো টিচাররা ইচ্ছাকৃতভাবে এই লাইনটা অ্যাড করছে। এটা কোনো গুরুত্ব নাই, মাহাত্ম নেই এখানে। চাইছে যাতে তোমরা এইখানে কনসেন্ট্রেশন দাও। এখানে কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই, এই কারণে আমার বের করতে বলছে যতীনের কথা। এবং এখানে যতীন কিন্তু কাউকে নিশ্চয়তা দেয় নাই যে তুমি 10,000 টাকা মুনাফা পাবা, এরকম নিশ্চয়তা কিন্তু যতীন দেয় নাই। এই কারণে আমি সরাসরি বের করে ফেলছি। যদি এমন হইতো যেখানে বলছে যতীনের বাদ দিয়ে মতিনের কথা বলছে বা রথিনের কথা বলছে, তাইলে কিন্তু সেক্ষেত্রে আমি এই লাইনটাকে বিবেচনার মধ্যে আনতাম। তখন আমি দেখতাম যে আসলে সে ওই টাকা পায় কিনা। যদি না পায় তার মানে কি সেটা মতিন বিয়ার করবে, এরকম সিকোয়েন্স কিন্তু তখন এরকম আসতো, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, 16,000 টাকা। এরপরের অঙ্কটা দেখি। ক ও খ দুইজন অংশীদার 7:5 অনুপাতে লাভ ক্ষতি আবন্টন করে। গকে নতুন অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করলে এবং 5:3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করলে চুক্তিবদ্ধ হলো। ক খ ত্যাগ অনুপাত। আচ্ছা, আমরা এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেগুলো হচ্ছে নতুন অনুপাত, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ত্যাগ অনুপাত। এটার প্যাটার্নটা একটু ভিন্ন, ঠিক আছে? এই প্যাটার্নটা একটু ভিন্ন। আমি তোমাদেরকে প্যাটার্নটা একটু দেখা দিচ্ছি যাতে তোমরা পারো। তো যখন ত্যাগ অনুপাত বলবে তখন হচ্ছে পুরাতন থেকে আমরা নতুন অনুপাতটা বাদ দিব। তার মানে কি পুরাতন অনুপাত যেটা আছে, পুরাতন অনুপাত থেকে আমরা বাদ দিব নতুন অনুপাত। তাহলে একটু খেয়াল করো তো, পুরাতন অনুপাত কি? পুরাতন অনুপাত জিনিসটা কি? দেখো, পুরাতন অনুপাত আছে কত? এই যে 7/5, 7:5। তো 7:5 এর মধ্যে তোমরা যদি যোগ করো, 7/5 কত? 7, 8, 9, 10, 11, 12। তার মানে 12 হচ্ছে এটা যোগফল। ওকে, আর এখানে 5:3:2 এর যোগফল কত? এটা যোগফল হচ্ছে কত? 5, 5, 10। এটা যোগফল হচ্ছে 10। তাহলে একটু খেয়াল করো তো, ক ও খ এর ত্যাগ অনুপাত চাইছে না? তো ক ও খ এর যদি ত্যাগ অনুপাত চাই, তাহলে পুরাতন অনুপাত হিসাব করলে কি হয়? যে ক, এখানে লিখলাম ক, এখানে লিখলাম হচ্ছে খ। তাহলে দেখো তো, ক এর পুরাতন অনুপাত কত? 12/7। এটা হচ্ছে ক এর, এটা হচ্ছে খ এর। তার মানে 12 উপরে হচ্ছে 7, এটা হচ্ছে ক এর। আর খ এর কত? খ এর হচ্ছে 12 আর হচ্ছে 5, এটা হচ্ছে খ এর। মাইনাস দিলাম। এরপর হচ্ছে নতুন অনুপাতটা একটু খেয়াল করো। নতুন অনুপাত হচ্ছে কত? নিচে হচ্ছে 10, কারণ আমরা একটু যোগ করে দেখলাম যে এখানে আসে কত? 10। তার মানে এখানে আমরা সরাসরি 10 লিখে ফেললাম। এখন 10 লেখার পর একটু খেয়াল করো তো, এখানে
এটা হচ্ছে কয়ের, এটা হচ্ছে খয়ের, এটা হচ্ছে গয়ের। তার মানে আমাদের যেহেতু ক এবং খ চাইছে, তাহলে আমরা প্রথমে লিখবো কয়েরটা উপরে 5, খয়েরটা উপরে 3। ওকে, সবাই বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি কিনা আগে বলো। এতটুকু বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই অঙ্কের এইটুকু অংশ বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে খুব শর্টকাট টেকনিকে অঙ্কগুলো শিখাচ্ছি, ঠিক আছে? খুব শর্টকাট টেকনিকে তোমাদেরকে অঙ্কগুলো শিখাচ্ছি, বিশ্বাস করো এই অঙ্কগুলো কিন্তু অনেক লং। আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকে শিখাচ্ছি, তার মানে সব টিচার তোমাকে শর্টকাটে শিখাবে বিষয়টা এমন না। এই অঙ্কগুলো আসলে অনেক বড়, অনেক বিশাল। আমি শর্টকাটে তোমাদেরকে শিখাচ্ছি। অন্য টিচারদের ক্লাস করলে বা বই পড়লে তুমি বুঝতে পারবা যে কেন আমি এই কথাগুলো বলতেছি, কারণ বুঝার বিষয়টা আছে কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু কাজ করব। আমরা এখানে করতাম কি, যে নর্মালি যে মাইনাস আছে তার মানে কি আমরা লসাগু টসাগু করতাম, অনেক বড় একটা অঙ্ক হয়ে যেত। তা আমরা এখানেও একটা শর্টকাট ট্রিক্স খেলবো। শর্টকাট ট্রিক্স কি? এই যে আমরা কোনাকুনি গুণ করবো, ঠিক আছে? 7কে আমরা 10 দিয়ে গুণ করবো, 7কে 10 দিয়ে গুণ করলে আসে কত? 70। 5কে 12 দিয়ে গুণ করবো, 5 12 60। তার মানে এটা ট্রিক্সটা খেলবো। এবার এখানে কোনাকুনি গুণ, 5কে দেখো 5কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে কত আসে? 50। 12কে 3 দিয়ে গুণ করলে আসে কত? 3 12 36। এরপরে এখানে পার্থক্য কত? 10, এখানে পার্থক্য কত? 14। তাহলে 10 এবং 14 কই আছে দেখো তো? 10 এবং 14 কিন্তু কোথাও নাই, থাকবো না, কারণ এটা হচ্ছে ডিভিজিবল। তার মানে কি আমরা পাইলাম কত? আমরা পাইলাম হচ্ছে 10 আর 14, ঠিক আছে? 10:14 পাইলাম। তাহলে 10কে 2 দিয়ে যদি ভাগ করি, দুইটাকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত থাকে? 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তাহলে 5 আর 7 কই আছে? 5 আর 7 আছে এই অপশনটাতে, 7-এর ক। 7-এর ক। সবাই পারছো কিনা দেখো তো, সবাই পারছো কিনা দেখো। এই যে অঙ্কটা করলাম না, এই অঙ্কটা পারছো কিনা দেখো, বলো। অঙ্কটা কিন্তু বোঝার আছে, বুঝছো? এই যে অংশীদারি কারবারের অঙ্ক, এটা ম্যাক্সিমাম শিক্ষার্থী এই অঙ্কগুলো আসলে অ্যান্সার করবে না। তুমি যদি করো, তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা, কারণ তুমি তার থেকে 1 মার্ক বেশি পাবা অটোমেটিক, কারণ তুমি অ্যান্সারটা করতেছো, ঠিক আছে? বুঝছো বিষয়টা? বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আমাদের ঢাবি গণিত সপ্তপূরণ ব্যাচ, যেটা পেমেন্ট হচ্ছে 3000 টাকা এখন বর্তমানে, ঠিক আছে? আর 2 জন বন্ধু মিলে ভর্তি হলে 5500 টাকা একসাথে পেমেন্ট করলেই হবে। আর ভর্তি প্রসেসটা হচ্ছে কি, এই যে একটা নাম্বার দেওয়া আছে 01852471092, এই নাম্বারটায় সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে স্যান্ড মানি করবা। অবশ্যই ক্যাশ আউট চার্জ সহকারে পেমেন্ট করবা, এবং পেমেন্ট করার পরে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। এই নাম্বারটা আমি একটু বড় করে লিখে দিই, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। 01852471092, এই নাম্বারটায় বিকাশ অথবা নগদে স্যান্ড মানি করবা ক্যাশ আউট চার্জ সহকারে। যদি একজন বন্ধু মিলে ভর্তি হও তাহলে 3060 টাকা স্যান্ড মানি করবা, আর যদি 2 জন বন্ধু মিলে ভর্তি হও তাহলে 5600 টাকা স্যান্ড মানি করবা। যদি কোর্সের ফি 5500, আর সাথে 100 টাকা বিকাশ সার্ভিস চার্জ সেন্ড করে দেন আমাদের সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে স্যার আমি এই নাম্বার থেকে পেমেন্ট করেছি। যে নাম্বার থেকে পেমেন্ট করবা তার 11 ডিজিটের নাম্বার দিবে, 11 ডিজিটের নাম্বার লিখে দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা তোমাকে ভর্তি করে নিব। কোর্সে কি কি থাকবে? কোর্সে তোমরা হচ্ছে ক্লাস পাবা, কোর্সে এক্সাম পাবা, প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা এক্সাম দিব। আমাদের ক্লাস টেস্ট, এখন ধরো এরকম একটা ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে এক্সাম হবে। অ্যান্ড হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে সাপ্তাহিক পরীক্ষা থাকবে, প্রত্যেক মাসে একটা করে মান্থলি পরীক্ষা থাকবে, এবং কোর্স শেষ হওয়ার পরে 20টা ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা হবে, একটা কোশ্চেন ব্যাংক পরীক্ষা হবে, সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। এর পাশাপাশি তোমাদের যে বইগুলো একটু আগে দেখালাম, 5টা সাবজেক্ট আছে তোমার কমার্সের, সি ইউনিটের ক্ষেত্রে 5টা সাবজেক্টের বই আমরা আমাদের এখান থেকে কুরিয়ার করে তোমার অ্যাড্রেসে পাঠাবো। আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে 6 তারিখ থেকে, কিন্তু আমরা কোর্সের যে অফারটা আছে, বই সহকারে যে অফারটা আছে, সেটা কিন্তু আমরা অফ করে দিব, ঠিক আছে? এখন কোর্সের পেমেন্ট 3000, এটা এখন বই সহকারে আছে, তবে কয়েকদিনের মধ্যে, কিছু দিনের মধ্যে কিন্তু এটা বই ছাড়াই 3000 টাকা থাকবে, বই সহকারে থাকবে 5500 টাকা। আচ্ছা স্যার, আরেকবার তানিশা যেহেতু বলছো, তোমার উদ্দেশ্যে আরেকবার একটু বলি, অঙ্কটা বুঝো, বোঝার ট্রাই করো। প্রথমে কি করলাম, আমরা দেখলাম যে আমাদের পুরাতন অনুপাত কত। পুরাতন অনুপাত হচ্ছে ক এবং খ হচ্ছে 7:5, এবং নতুন অনুপাত কত? নতুন অনুপাত হচ্ছে 5:3:2। এই যে 2 অনুপাতটা আসছে কি কারণে? এটা আসছে নতুন একজন অংশীদার যুক্ত হয়েছে, কে? এই যে গ। যেহেতু গ যুক্ত হয়েছে, বিষয়টা একটু খেয়াল করো। তুমি যদি এভাবে চিন্তা করো, ধরো হচ্ছে কে কে আছে, অ্যাক্টিভ কে কে আছে, যে কোনো দুইটা নাম পড়ে। ওকে, ধরে নিলাম আসমা আছে, আসমার সাথে কি আছে? আসমার সাথে মিথিলা আছে। ওকে, ধরো আসমা এবং মিথিলা দুজন মিলে একটা লিপস্টিক কোম্পানি চালু করলো,
মানে লিপস্টিক, অনলাইনে লিপস্টিক বিক্রি করবে। এখন ধরো দুইজন মিলে যখন তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতো, ধরে নিলাম যে আসমা 70% মুনাফা পাইতো, আসমা না, হ্যাঁ আসমা 70% মুনাফা পাইতো। আরেকজনের নাম কি বলছি আমি বুঝে গেছি, আরেকজনের নাম কি জানো, আসমার নাম বলছি, আরেকজনের নাম বলছি যত সম্ভব মিথিলা, ওকে সরি। আসমা হচ্ছে 70% মুনাফা পাইতো এবং মিথিলা পাইতো 30% মুনাফা। যাই হোক ভাই, মানে 7:5, আমি ধরা তোমাদের বুঝার সুবিধাতে একটা রাউন্ড ফিগার বলি যে আসমা 70% পাইতো, মিথিলা 30% পাইতো, টোটাল 100% মুনাফা তারা এইভাবে ডিস্ট্রিবিউশন করছে। এখন তাদের হঠাৎ করে একজন অংশীদার তারা চায় যে হ্যাঁ আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি আরেকজন অংশীদার নিব, তাইলে কি হবে, সে মূলধন দিবে, আমি আরো বড় পরিসরে আমি লিপস্টিক বিক্রি করতে পারবো অনলাইনে। ঠিক আছে, তো এরকম হইতে পারে যে সে চিন্তা করলো আমি একজন মডেলকে হায়ার করব। মডেল হচ্ছে কি উর্মি, উর্মি আয়শা লিপস্টিকের মধ্যে ছোট মধ্যে লাগাবে, লাগিয়ে বলবো যে দেখেন এই আপু এই লিপস্টিকটা এরকম, এই শেড এরকম সুন্দর শেড। ঠিক আছে, ও আয়শা বিজ্ঞাপন দিল, ওরে আমরা বিজ্ঞাপনের জন্য অংশীদার হিসেবে গ্রহণ করলাম। তো তারে কি করলাম, যে ধরে নিলাম যে আমরা আগে একজনের 70% পাইতো, আরেকজনের 30% পাইতো, তো আমরা সেখান থেকে আমরা একটু মুনাফাটাকে একটু কমায় আনলাম যে হ্যাঁ এখন একজনের 60% পাবে, আরেকজনের 20%, 30% পাবে, তাহলে হচ্ছে কত, 60 আর 30 হচ্ছে 90। আর এই যে নতুন করে উর্মি জয়েন করলো, উর্মিকে আমরা 10% মুনাফা শেয়ার করবো, তাহলে টোটাল 100% একটা ডিস্ট্রিবিউশন হয়েছে। তার মানে আগে তাদের অনুপাত ছিল কিন্তু একরকম, এখন নতুন করে তাদের অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে দুই ধরনের অনুপাত হয়েছে। এখন এই যে নতুন অংশীদার উর্মি জয়েন করার কারণে তারা আসলে কি পরিমাণে ত্যাগ করছে, একজনে কি 10% ত্যাগ করছে, আরেকজনে ধরলাম যে 5% ত্যাগ করছে, এই যে ত্যাগটা আছে সেটা আমরা বের করতেছি যে হ্যাঁ আসলে তাদের ত্যাগের অনুপাত কত, যে আসমাত কত পার্সেন্ট ত্যাগ করছে, তারপর হচ্ছে উর্মি কত পার্সেন্ট ত্যাগ করছে, সরি মিথিলা কত পার্সেন্ট ত্যাগ করছে উর্মিকে নতুন করে জয়েন করানোর জন্য। বুঝছো, তো সেটাই আমরা এখন ক্যালকুলেশন করবো। ঘটনাটাকে বুঝলাম, এবার ক্যালকুলেশনটা দেখো। ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমত তাদের ক এবং খ যে অনুপাতটা আছে সেটাকে আমরা যোগ করলাম, 7 এবং 5 এর যোগফল হচ্ছে 12, এবং দ্বিতীয় যে অনুপাতটা ছিল সেটাকে আমরা যোগ করলাম 5, 3, 2 যোগ করলে হয় 10। তাহলে পুরাতন যে অংশীদারটা ছিল, যেহেতু ক এবং খ এর ডিসকাশন এখানে চলতেছে, তার মানে ক এবং খ এর দেখো তো 12 ছিল না, 7 এবং 5 যোগ করলে 12, তার মানে আমরা নিচে শুরুতে লিখে দিব 12, এবং উপরে দেখো ক এর, এটা হচ্ছে ক এর অংশ, এটা হচ্ছে খ এর অংশ, তার মানে উপরে লিখলাম ক এর অংশ, এটা লিখলাম খ এর অংশ। এবার কি নতুন যে অনুপাতটা হয়েছে তাদের নতুন অনুপাত হচ্ছে এটা, এবং এটা যোগফল 10, এই কারণে দুইটার নিচে 10 লিখলাম, এবং যেহেতু মাইনাস করলে আমরা অ্যাকুরেট হিসাবটা পাবো এই কারণে মাইনাস লিখলাম। মাইনাস করার পর দেখো তো এই যে 5টা কি, প্রথমে হচ্ছে 5 ক এবং 3 হচ্ছে খ, এই কারণে 5ও লিখলাম 3ও লিখলাম, মাঝখানে আছে কি মাইনাস একটা চিহ্ন আছে। ঠিক আছে, যে মাঝখানে মাইনাস একটা চিহ্ন আছে। তো এটা একটা স্ট্রাকচারে আমরা দাঁড় করাইলাম। যখন স্ট্রাকচারটা দাঁড় হয়ে গেল তখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি, যে আমরা এই যে 7 এবং 10 এর সাথে আমরা এটা কিন্তু তুমি যদি লসাগু টসাগু করে করো না, মানে লসাগু বলতে কি তুমি যদি এই যে হিসাব টিসাব করে করো তখন কিন্তু তোমার অনেক টাইম লাগবে। তো আমরা সময়টাকে কমায় আনার জন্য আমরা শর্টকাট টেকনিক ইউজ করতেছি। এখানে আমরা কি করলাম, প্রথম ফিগারটার সাথে দ্বিতীয় ভ্যালুর নিচের ফিগারটাকে গুণ করলাম, তাহলে 7 এবং 10 এর গুণ করলে 70, এবং 12কে মানে প্রথমটা নিচটা থেকে পরেরটা উপরেরটাকে গুণ করলাম, 12 এবং 5 কে গুণ করলে আসে 60, তার মানে 70 - 60 ইকুয়াল টু হচ্ছে 10। এরপর হচ্ছে এখানেও সেম, 5 কে 10 দিয়ে গুণ করলাম আসলে কত 50, 12 কে 3 দিয়ে গুণ করলাম আসলে হচ্ছে 3 × 36, আমরা যদি বাদ দিই তাহলে হচ্ছে 14। তাহলে প্রথমটা হচ্ছে 10, এই যে 10 লিখলাম, পরেরটা হচ্ছে 14। এখন এটাকে যেহেতু আরো ভাগ করা যায়, এটাকে আমরা আরো ছোট করতে পারবো সাইজে, তাই না? এখানে কিন্তু 10 আর 14 নাই, যেহেতু ছোট করতে পারবো সে কারণে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে কি 2 দিয়ে ভাগ করলে আসে 5, 14 কে 2 দিয়ে ভাগ করলে আসে 7, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সার হিসেবে আসছে। বুঝতে পারছি? যারা ক্লাসে আছি সবাইকে বুঝতে পারছি কিনা? যারা ক্লাসে আছি সবাইকে বুঝতে পারছি কিনা? যারা ক্লাসে আছি বুঝতে পারছি, বুঝতে পারছি, বলেন 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 বলেন, জলদি বলে ফেলেন, জলদি বলে ফেলেন বুঝছেন কিনা। আচ্ছা পরের অঙ্কটা দেখি। জি স্যার, ওকে। এটা কেডা? আরোহী, আরোহী বিনথিয়া জান্নাত, ওরা তো প্রথমবারের মতো দেখলাম যে ও ক্লাসে আছে। আচ্ছা এরপরে অঙ্কটা দেখি, ঠিক আছে। কিং ও রে একটি ফার্মের অংশীদার, তাদের চুক্তি অনুসারে কিং বেতন বাবদ বছরে 8,400 টাকা পাবে, রে পাবে 6,000 টাকা। তারা বছরে পারমিক মূলধনের উপর 10% সুদ পাবে, অবশিষ্ট মুনাফা সমানভাবে ভাগ করা হবে, তাদের পারমিক মূলধন এত এত,
নেট মুনাফার যথাক্রমে এই একটু আগে তোমরা একটা অঙ্ক দেখছিলাম সেম টাইপের অঙ্ক, তখন মনে আছে কত 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এই যে 5 নম্বর অঙ্ক করানোর সময় কয়েকজন স্টুডেন্ট বলছিলা যে ভাইয়া এই টাইপের আরেকটা অঙ্ক আমাদেরকে করতে দেন, তো তাদের উদ্দেশ্যে এই অঙ্কটা রাখা। তোমরা একটু এই অঙ্কটা করো, এই যে 8 নম্বর অঙ্কটা আছে না, এই 8 নম্বর অঙ্কটা তোমরা একটু করো, দেখি পারো কিনা। সেম 5-এর সাথে মিলবে, ঠিক আছে? 5-এর সাথে মিলবে, তো তোমরা একটু ট্রাই করো পারো কিনা, দেখি পারো কিনা। পারলে তো হয়েছেই। 8 নম্বরটা চেষ্টা করো। দেখো এই যে একটা অঙ্ক করতে কত সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? সময় লাগলেও সমস্যা না, আমি চাই তোমরা আসলে ক্লাসটা বুঝো, বুঝছো? তোমরা যদি ক্লাসটা বুঝো তাহলে দিন শেষে আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ আজকে যে অঙ্কগুলো করাইছি, আমি তোমাদেরকে বলে রাখি ভাই, বিশ্বাস করো এই অঙ্কগুলাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে। অঙ্কগুলো দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু কয়েকবার করে করবা দেখবো যে অঙ্কগুলো আসলে খুবই সহজ। অঙ্কের মধ্যে মানে অত বেশি যে প্যাচগুলো আছে বিষয়টা এমন না, কয়টা প্যাটার্নে অঙ্ক করতে হয়, হ্যাঁ ওই কয়টা প্যাটার্নের অঙ্ক, 3টা প্যাটার্ন বা 4টা প্যাটার্নের অঙ্ক শিখে ফেললে আর কিছুই লাগে না, সব অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবা। এগুলা দেখো, এগুলা কিন্তু তোমাদেরকে একাডেমিকে পড়ানো হয় না, কিন্তু একাডেমিকে কিন্তু তোমাদের লাগতো, একাডেমিকে কিন্তু কোশ্চেন আসছে এইভাবে। আচ্ছা আমি করে দিব, তোমরা করতে থাকো, দ্রুত সময়ের মধ্যে করো। যারা খাতা কলম নিয়ে রেডি হও নাই, ভাই কি যে ভুল করতেছো জীবনে। খাতা কলম নিয়ে রেডি থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট, খাতা কলম যদি না থাকে তাহলে হবে? পারবা না করে দিতে হবে? হ্যাঁ 8 নম্বরটা সহজ আছে, করতে পারো চাইলে, হয়ে যাবে আই হোপ। আচ্ছা তোমরা যেহেতু করতেছো সাথে সাথে আমিও করি। প্রথমত হচ্ছে কে আছে কিং। আচ্ছা আমি এক লাইনে করি যে কিং, কিং আছে আর হচ্ছে রে আছে, তাই না? প্রথমত চুক্তি অনুসারে কিং বেতন বাবদ 8,400 টাকা পাবে। 8,400। রে পাবে 6,000 টাকা। প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ পাবে। প্রারম্ভিক মূলধন 28,000 টাকা ছিল এর, তার মানে 2800 টাকা, এ হচ্ছে 2800 টাকা পাবে আর এ হচ্ছে 2400 টাকা পাবে। ওকে, উক্ত বছরের নিট মুনাফা বেতন ও সুদ ধার্য করার পূর্বে 22,000 টাকা। আচ্ছা 22,000 টাকা বলছে না, এখন আমার একটু দেখতে হবে যে এখানে আসলে 22,000 টাকা আসলে ক্রস করছে কিনা, ঠিক আছে? তো 22,000 টাকা ক্রস করছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি যোগ না লিখে আমি ইকুয়াল টু করে ফেলি। প্রথমত 8,400 যোগ 2,800, তাহলে টোটাল আসে কত? 11,200, তাই না? 11,200 টাকা। এরপর হচ্ছে 6,000 আর হচ্ছে 2,000, 8,400 টাকা। 8,400, তাহলে দেখো তো 8,400, 11,200, 11,200, 9,000, 20,000, টোটাল 20,000 কিন্তু আসতেছে। প্রফিট হচ্ছে কত? 22,000। এখানে টোটাল আসে কত? এখানে টোটাল আসে 20,000। প্রফিট হচ্ছে কত? 22,000। খেয়াল করো, প্রফিট হচ্ছে কত? 22,000। তাহলে কি 2,000 টাকা কিন্তু এখনো প্রফিট আছে। এখন এখানে মুনাফা কি সমানভাবে লিখছে? মুনাফা সমানভাবে, দেখছো এই যে মুনাফা সমান ভাগে ভাগ করবে, তাহলে কি 2,000 টাকা মুনাফা হয়েছে, একজন হচ্ছে 1,000 করে 2,000 টাকা পাচ্ছে। বুঝছি? তাহলে 12,200, এখানে হচ্ছে 9,400। এখন দেখো এটা হচ্ছে তাদের কি প্রারম্ভিক মূলধন বাদে বাকি যে অ্যামাউন্টটা আছে সেটা। এখন আমাদেরকে বলছি কি যে বছর শেষে তাদের মূলধন হিসাবে জের কত, তাহলে মূলধন হিসাবে যে যদি বের করতে চাই তাহলে কি প্রারম্ভিক মূলধনের সাথে আমরা যে ক্যালকুলেশনটা করছি পুরো বছরে আমার যে আর্নিংসটা আছে সেটা যোগ করলে আমার মেইন অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তাহলে দেখো তো প্রারম্ভিক মূলধন এর কত ছিল? প্রারম্ভিক মূলধন এর ছিল হচ্ছে 28,000 টাকা,
পরের জন্য আছে 24,000 টাকা। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু অনেক বড় করে করাচ্ছি, ঠিক আছে, একদম ভেঙে ভেঙে করাচ্ছি। আমি তাহলে কিন্তু এক লাইনে মানে কয়টা শব্দের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সারটা মিলে ফেলতে পারতাম। এখন বলো 12,000 আর 12,200 আমার এখানে কি ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, 8,400 দাঁড়াও দেখি তো, 8,400 যোগ 2,800, 11,200, 11,200 যোগ 1,000, আর এখান দিয়ে হচ্ছে 9,400, 8,400, 6,000, ওকে, 8,400, 6,000, আমি তো খাবার খাচ্ছিলাম স্যার, ওকে ফাইন। 8,400, 2,800, 8,400, 2,800 হচ্ছে 11,200 না, 8,400 যোগ 2,800, আমি ক্যালকুলেশনটা একবার দেখতেছি যে ঠিক আছে কিনা, হ্যাঁ, অঙ্ক ভুল হলে তো পরে সমস্যা হয়ে যাবে। 11,200, ওকে, 11,200, আর এখান দিয়ে হচ্ছে 8,400, 11,200 যোগ 8,400, 19,600, একটু ভুল হয়েছে এখানে, দুঃখিত, এই জায়গাতে, হ্যাঁ, 11,200, 8,400, 19,600, এই জায়গাতে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এই জায়গাতে একটু ভুল হয়েছে, আমি ক্যালকুলেশন করতে যে একটু ভুল করছি, ক্যালকুলেশনটা একটু ভালোভাবে করতে হবে। এটা হচ্ছে 19,600, হঠাৎ করে কেমন কি জানি 20,000 লিখে বলছিল। আচ্ছা, 19,000 যদি 600 হয়, আমার প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে 22,000। তাহলে 22,000 থেকে 19,600 যদি বাদ দেই তাহলে থাকে কত? 2,400 টাকা, ঠিক আছে, এই 2,400 টাকা হচ্ছে প্রফিট থাকে। আমরা তখন হিসাব করছিলাম 2,000 টাকা আমাদের প্রফিট আছে। আচ্ছা, সমস্যা নাই, যদি 2,400 টাকা প্রফিট থাকে তাহলে যেহেতু সমানভাবে প্রফিট পাচ্ছে, তার মানে কি 12 দুগুণে 24, তার মানে এখানে 1,000 টাকার পরিবর্তে টোটাল প্রফিট হবে কত? 12,000 টাকা, 1,200 টাকা, ঠিক আছে, আমি একটু মুছে ফেলতেছি এখানে। প্রফিট এখানে কত? প্রফিট হচ্ছে 1,200 টাকা, ওকে। তাহলে 12,000 যোগ 1,200, সরি 11,200 যোগ 1,200 টাকা। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি ক্যালকুলেটারে করে ফেলতেছি, তবে তোমরা ক্যালকুলেটারে করবা না। এরপর হচ্ছে আমাদের মূলধন ছিল কত? 28,000, ওকে, হয়ে গেছে। আর এখান দিয়েও সেম ভাবে তাহলে করে ফেলি। এখানে তাহলে কত থাকবে? মুনাফা হচ্ছে 1,200 টাকা থাকবে, তাহলে হাতে থাকবে কত? 8,400 যোগ 1,200, 9,600 যোগ মুনাফা, এখানে মূলধন কত? 24,000, ওকে। তাহলে হচ্ছে 12,400 যোগ 28,000, টোটাল হচ্ছে 40,400 টাকা, 40,400 টাকা, সাথে হচ্ছে 9,600 যোগ 24,000 টাকা, 33,600 টাকা, 33,600 টাকা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কোনটা? অ্যান্সারটা হচ্ছে ক। সবাই বুঝতে পারছি? দেখো তো, আমাদের সম্পূর্ণ প্রসেসটাই ঠিক আছে, জাস্ট এখানে আমি যোগ করতে গিয়ে একটু ভুল করছি, আর কিছু না, ঠিক আছে। যোগ করতে গিয়ে 19,600 জায়গায় আমি জাস্ট 20,000 টাকা লিখছিলাম। ফুল কনসেপ্টটা ওকে, কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নাই, সবকিছুই ওকে, জাস্ট ক্যালকুলেশনে 400 টাকার এদিক সেদিক ছিল, সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিছি। এখন টোটালি অ্যান্সারটা মিলে গেছে। তোমরা আমাকে এতটুকু বলো যে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, মানে তোমরা কনসেপ্টটা বুঝতে পারলেই হয়েছে। কনসেপ্টটা কিন্তু খুবই সহজ, একদম সহজ। শুরুতে আমরা হচ্ছে কি, এই যে বেতনের অঙ্কটা লিখছি, এরপর হচ্ছে মূলধনের উপর আমরা পার্সেন্টেজটা লিখছি, এরপরে মুনাফাটা বসেছি, মুনাফার অঙ্ক বসছে, এরপরে প্রারম্ভিক মূলধনটা বসা দিছি, কাজ শেষ, আর কিছু না, ঠিক আছে। আই হোপ বুঝছো। আচ্ছা, এরপর হচ্ছে 3টা এমসিকিউ করাবো। এই 3টা এমসিকিউ জাস্ট এগুলা কিন্তু থিওরিটিক্যাল, তার মানে এগুলাতে খুব একটা প্রেশারাইজ হবে না তোমাদের। একটু দেখো, অংশীদারি ব্যবসা পরিবর্তনের সময় সম্পত্তির পুনঃমূল্যায়ন হয়, কারণ কি? অংশীদারি ব্যবসায় যখন আমরা চেঞ্জ করি তখন সম্পত্তি পুনঃমূল্যায়নের মেইন যে কারণটা আছে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে দেখা যায় তুমি একটা সম্পত্তি যখন তোমার ধরো 2016 সালে যে সম্পত্তির দাম ছিল ধরলাম যে 40 লক্ষ টাকা, সেটা 2025 সালে এসে হয়ে গেল 2 কোটি টাকা। এই যে পরিবর্তন হয়ে গেছে, তখন কি তুমি যখন পরিবর্তন করবে, যে ব্যবসা পরিবর্তন করবো, পরিবর্তনের সময় তখন কিন্তু তুমি 2 কোটি টাকাকেই তুমি হিসাবভুক্ত করবা যে হ্যাঁ আমার অ্যাসেট এখন 2 কোটি টাকা, ঠিক আছে। ধরো আমাদের ডিউনিমাস প্ল্যাটফর্ম যখন আমরা শুরু করছি তখন ডিউনিমাস প্ল্যাটফর্মের ভ্যালুয়েশন হচ্ছে 0 ছিল, এখন ধরলাম যে ডিউনিমাস প্ল্যাটফর্মের ভ্যালুয়েশন হচ্ছে 1 কোটি টাকা। তার মানে কি, আমি যদি এখন এটাকে
চেঞ্জ করতে যাই তখন কি আমার এটাকে মূল্যায়ন করতে হবে যে হ্যাঁ আমি এটাকে 1 কোটি টাকা সেল করব, তার মানে আমার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। এটা হচ্ছে মূলত আমার মূল্যায়ন করার মতো বিষয়। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি 9 সি। পরের প্রশ্নটা, অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি বন্টনের হার দেওয়া না থাকলে বন্টিত হবে কিসের উপরে? আমরা দেখছিলাম যে অংশীদারি কারবারে যদি লাভ ক্ষতি বন্টনের হার বা লাভ ক্ষতি বন্টনের কথা কোনো কিছু উল্লেখ করা না থাকে, তার মানে প্রত্যেকজন অংশীদার সমানভাবে মুনাফা ভোগ করবে, তার মানে সমানুপাতিক হারে তারা মুনাফা ভোগ করবে। ঠিক আছে, 10-এর অ্যান্সারটা হচ্ছে তাহলে কত? লাভ ক্ষতি বন্টনের হার দেওয়া থাকে, ওকে, বন্টনের হার দেওয়া না থাকলে এটা হচ্ছে মুনাফা। অংশীদারি কারবার গঠনকালে তাদের প্রাথমিক সম্পত্তি বিনিয়োগ লিপিবদ্ধ হবে। দেখো, অংশীদারি কারবারের গঠনকালে তাদের প্রাথমিক সম্পত্তি বিনিয়োগ লিপিবদ্ধ হবে বাজার মূল্যে। এটা লিপিবদ্ধ হয় কিসে? এটা লিপিবদ্ধ হবে কিন্তু বাজার মূল্যে। ঠিক আছে, সবাই একটু দেখো তো হয়েছে কিনা সবকিছু, সবাই দেখো তো হয়েছে কিনা। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আছে 10 নম্বরটা কি? ঠিক আছে, অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি বন্টনের হার দেওয়া না থাকলে, ওকে, সমান্তরালবাদিক ভাবে, ওকে ফাইন। অংশীদারি কারবার কখন পৃথক উত্তোলন হিসাব রাখতে হয়? অংশীদারি কারবার কখন পৃথক উত্তোলন হিসাব রাখতে হয়, এই প্রশ্নের উত্তর হচ্ছে অংশীদারি কারবারে যখন মূলধনটা স্থির থাকে না, মূলধনটা যখন স্থির থাকে না তখন অনেকে এটা ভুল করে লেখে যে যখন ঘনগত উত্তোলন হয় তখন। এটা কিন্তু অ্যান্সারটা হচ্ছে কি, যখন মূলধনটা ফিক্স থাকে না অর্থাৎ স্থির থাকে না, মূলধনটা রেগুলার চেঞ্জ হয়, তখন আমরা হচ্ছে উত্তোলন হিসাব আলাদা করে রাখতে হয়। ঠিক আছে, এই কারণটার জন্য। সবাইকে বুঝতে পারছি? আমরা হচ্ছে আজকে টোটাল 12টা এমসিকিউ সলভ করছি, কিন্তু 12টা এমসিকিউর মধ্যে আমাদের ম্যাথ ছিল কয়টা? টোটাল ম্যাথ ছিল 8টা, এবং এই 8টা ম্যাথই আসলে খুবই প্রবলেমেটিক। তো আমরা যখন ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি, তোমাদেরকে বলবো তোমরা যারা ক্লাসটা করেছো সবার কাছে ক্লাসটা কেমন লেগেছে। শেষ পর্যন্ত আসলে সবাই ক্লাসে থাকবা না, এটা আমি বুঝি, শেষ পর্যন্ত মোটিভেশন ধরে রাখতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত যারা আসলে মোটিভেশন ধরে রাখতে পারে তারাই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করবা। আমাদের ঢাবি শক্তি ব্যাচে আমি সবসময় এই কথা বলবো, আমাদের ঢাবি শক্তি ব্যাচের প্রথম ক্লাস থেকে সর্বশেষ দিনের ক্লাস পর্যন্ত যারা অ্যাক্টিভলি ক্লাস করবে, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবে, যারা আমাদের কথা মেনে চলবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। এটাই হয় প্রত্যেক বছর, আমি এই কথা বলি। যারা আসলে শেষ দিন পর্যন্ত আমাদের সাথে অ্যাক্টিভ থাকে, দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যখন আসে তখন তাদের মুখে হাসি থাকে যে ভাইয়া অনেক কষ্ট করছে, আপনাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগেছিলাম, এবং সেই কষ্টের ফলটা আমি এখন পেয়েছি। এবং আমি বিশ্বাস করি তোমরা যদি সংখ্যা যদি এমনও হয় যে তোমরা 2 জন আসো ক্লাসে, এবং 2 জন যদি শেষ দিন পর্যন্ত ক্লাসে থাকতে পারো, ওই 2 জনই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। ওই 2 জনই ঢাকা ইউনিভার্সিটি সহকারে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে মানে র্যাঙ্ক আসবে তোমার। কারণ আমরা দেখি যারা ঢাবিতে চান্স পায় তারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমাদের শিক্ষার্থীরা কিন্তু এরকমই হয়, এবং এটাই কিন্তু আমাদের এখান থেকে তোমাকে এনশিওর করার জায়গা। আমরা তোমাদেরকে পড়াবো, আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো বিষয়টা যাতে তোমার সহজ হয়ে যায়, বিষয়টা নিয়ে যাতে তুমি আরো ভাবতে শিখো। শুধু মুখস্থ না, মুখস্থ করলেই হবে না, বুঝতে হবে। বুঝার জায়গাটা যাতে তোমার থাকে সেই জিনিসটাই আমরা তোমাদেরকে এনশিওর করবো আমাদের ঢাবি সপ্তপূরণ ব্যাচে। এই সপ্তপূরণ ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও, দেরি করার কোনো কারণ দেখি না। আমাদের উপর ট্রাস্ট রাখতে পারো এই কারণে, কারণ আমরা অলরেডি বেশ কয়েকটা অ্যাডমিশনের কোর্স অনলাইনে আমাদের শেষ হয়েছে। বেশ কয়েক বছর থেকে আমরা অ্যাডমিশনের কোর্স চালাচ্ছি। আমাদের অফলাইনেও ব্রাঞ্চ আছে ফার্মগেটে। তো তোমার অবিশ্বাস করার মতো কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। শেষ পর্যন্ত যারা থাকবে তারাই ভালো করবা। আর আজকের ক্লাসে আমরা যে সব থেকে বেশি শেয়ার করেছো এবং বন্ধুদেরকে মেনশন দিয়েছো তার জন্য এই বইটা থাকবে। প্রথম ক্লাসে যত সম্ভব সিমি বিজয়ী ছিলা, এবং এখন যে ক্লাসটা হইলো এই ক্লাসে কি আসলে বিজয়ী হয়েছে সেটা আমরা আজকে রাতের মধ্যেই চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং তার উদ্দেশ্যে এই বইটা আমরা পাঠিয়ে দিব কুরিয়ার করে। তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। আমাদের এখন থেকে প্রত্যেক দিন আমাদের একটা মিশন শুরু হয়েছে। আজকে যে মিশনের যাত্রা শুরু হলো, আজকে বিকেল 4টায় বাংলা ক্লাস হয়েছে, এবং আজকে রাত 8টায় তোমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস হয়েছে। তবে তোমাদের আগামীকাল থেকে সেই ক্লাসের টাইমটা একটু পরিবর্তন হবে। সেটা হচ্ছে সন্ধ্যা 7:30টায় তোমাদের হচ্ছে ক্লাস থাকবে, এবং রাত 9টায় ক্লাস থাকবে। আমি একটা ডিটেলস রুটিন তোমাদেরকে দিয়ে দিব, ওই রুটিনটা ফলো করে তোমরা প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত থাকবা, এবং প্রত্যেকদিন ক্লাসের মধ্যেই হয়তো বই অথবা টি শার্ট বা নতুন কোনো কিছু আমরা তোমাদের জন্য গিফট আকারে রাখবো। তো ক্লাসে কিন্তু অবশ্যই সবার উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে,
দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।